পারিবারিক মেম্বার। আমার জন্ম জেলা হচ্ছে ঝিনাইদহ জেলার শোলকুপা থানা 5 নং কাছেরখোল ইউনিয়নের উত্তর কচুয়া গ্রামে। আচ্ছা, বাবার নাম? বাবার নাম মোহাম্মদ আরিফ আলী, আমার নাম মোহাম্মদ পলাশ হোসেন। আর আমার ফ্যামিলিতে আমি আর আমার আম্মু এবং আর একটা ছোট বোন আর দাদি আছে। আচ্ছা, মানে সবাই মিলে 5 জন মেম্বার? হ্যাঁ, 5 জন মেম্বার। তোমার দাদিও কি তোমাদের উপর নির্ভরশীল? জি, আমাদের উপরে নির্ভরশীল। ঠিক আছে, শুরু করো। প্রথমত হচ্ছে আমার জন্মের পরে 7 দিন বয়সে বুকের উপরে একটি নীল দাগ হয়। তো তারপরে গ্রাম্য ডাক্তারদের সাথে পরামর্শ করা হয়, তো বলে যে এটা কোনো ভয়ের কারণ না, এটা এমনিতেই হয়েছে আর কি, জন্মদাগ যেটাকে বলে। হ্যাঁ, জন্মদাগ। এটা হচ্ছে যে কোনো বাচ্চারই হতে পারে। আর আমার নাভিটা সারতে লেগে গেছিল 2 থেকে 3 মাস, যেখানে 1 থেকে 2 সপ্তাহের ভিতরে সেরে যায় সাধারণ বাচ্চাদের, আর আমার সারতে লেগে গেছিল 2 থেকে 3 মাস। তো তারপরে হচ্ছে কিছুদিন পরে পরে ওই দাগটা হচ্ছে হতো, যে কোনো জায়গাতেই হতো। তারপরে আশেপাশের যে ডাক্তারগুলো, আমাদের পাশের যে ডাক্তারগুলো, তাদেরকে বলা হয়, তারা বলে যে এটা হচ্ছে অ্যালার্জি হয়েছে। তো সেই অনুযায়ী চিকিৎসা ট্রিটমেন্ট করা হয়, তারপরে কোনো ওইটা সারে না আর কি। তুমি কি পরিবারের প্রথম ছেলে? হ্যাঁ, আমি প্রথম। আমার হচ্ছে দাঁত উঠলো, যখন দাঁত উঠতে গেলে পারে রক্ত বেরোয় আর কি, মানে দাঁতের মাথাটা যখন বেরোয় সে সময় রক্ত আসে অনেক। তো যে কয়টা দাঁত উঠেছে প্রত্যেকটা দাঁতেই ওই রকম রক্ত বেরোইছে। আচ্ছা, তারপরে হচ্ছে সাধারণত যে পাশের ডাক্তারগুলা, এগুলা কোনো চিকিৎসা দিতে পারি নাই। আমাদের থানা পর্যায়ে যে ডাক্তারগুলো আছে তাদের কাছে নিয়ে এই বিষয়ে পরামর্শ করা হলে পারে তারা হচ্ছে উল্টাপাল্টা অ্যালার্জির চিকিৎসা দেয়, যে এরকম উল্টাপাল্টা চিকিৎসা দেয়, কোনোই কাজ হয় না। ইন্টারেস্টিং বিষয়, মানে এটাও আমার লাইফের একটা প্রথম অভিজ্ঞতা। আমি আপনাদেরকে বলবো, গল্পটা যেভাবে শুরু হলো তার প্রেক্ষাপটটা একটু চেঞ্জ করতে হচ্ছে, এবং চেঞ্জ কেন করতে হচ্ছে সেটা আপনারা বুঝতেই পারছেন যে আসলে যাকে আমি এই মুহূর্তে নিয়ে এসেছিলাম গল্পটা বলার জন্যে, সে আসলে গল্পটা বলতে পারছে না। তো তার মা এই মুহূর্তে স্টুডিওতে, এবং তার মাকেই গল্পটা বলতে হবে। আর আমি এই পটভূমিটা আমি কেন করলাম, আমি তো চাইলে প্রথমটুকু বাদ দিয়ে আপনাদেরকে ওনা থেকেই শুরু করতে পারতাম। তো এটা কেন করলাম সেটার যৌক্তিকতা আমি অনুষ্ঠানের শেষে গিয়ে বলবো। তো একটু আপনার নাম পরিচয়টা একটু জানি, আপনার নামটা একটু বলেন প্লিজ। আমার নাম মোসাম্মদ শেফালি খাতুন। শেফালি খাতুন, আচ্ছা। শেফালি, আপনার বয়স কত? আমার বয়স 37 হবে। 37-এর মতো হবে। আপনার তো জন্ম জেলা একই জায়গাতে? না না, আমার বাবার বাড়ি কুষ্টিয়া জেলাতে। কুষ্টিয়া জেলাতে? আপনার বিয়ে হয়েছে ঝিনাইদহ? হ্যাঁ, খোকসা থানা, কুষ্টিয়া জেলা। আচ্ছা, ঠিক আছে। একটু আগে যে এখানে ছিল স্টুডিওতে, সে হচ্ছে আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। ও তো পারলো না ওর গল্পটা বলতে, তো শেষ পর্যায়ে আপনি ওখানে বসেছিলেন, আপনার সাথে কথা হচ্ছিল আমার। তো ঠিক আছে, আমার মনে হলো যে আপনাকে দিয়ে বলে গল্পটা। চলেন শুরু করেন, আপনার গল্পটা শুনি একটু, কারণ আপনার জীবনেরই তো অংশ, ন্যাচারালি ওর কথাও চলে আসবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে বলেন আরামসে গল্পটা। হ্যাঁ, মানে আমার বাবা অনেক গরিব মানুষ, আমরা 3টা বোন আর একটা ভাই, আমি সবার বড়। আচ্ছা, অনেক খেটে খাওয়া মানুষ, আমার বাবা অনেক পরিশ্রম করে। তো আমি সেই সময় হচ্ছে ক্লাস 5-এ পড়ি। গ্রাম মানুষ, ওই সময় তো বয়স করে ছেলে মেয়ে, মানে স্কুলে তো বোঝাই না। আমার বাবা মা একেবারে মূর্খ মানুষ। স্কুলে যে পাঠাতে হবে বা লেখাপড়া শিখবে বা তুমি স্কুলে যাও, এরকম কথা কখনো বলেইনি। আমি নিজের থেকেই যখন স্কুলে গেছি, গ্রাম স্কুল প্রাইমারিতে, যখন আমি 5-এ পড়ি, হঠাৎ 5-এতে 6-এ উঠছি, কিন্তু ক্লাস করছি না। বাপের আর্থিক অবস্থা নেই, টাকা বই টই কেনার ক্ষমতা নেই, টাকা পয়সা নেই। আর গ্রাম দেশের মানুষ সবাই বলে মেয়েকে বিয়ে দিয়ে দাও, লেখাপড়া শিখলে কি হবে, টাকা নেই, পয়সা নেই, গরিব মানুষ। তারপরে এর বাবার সাথে কথা বলে, মানে মানুষের মাধ্যমে বলা বলি হয়ে আমার বিয়েটা হয়। তখন আমার বয়স 15 থেকে মানে 16-র মধ্যে গেছে। সেইভাবে সময় হচ্ছে ওর বাবা আমাকে দেখে, মানে ওর বাবারও বাবা ছিল না, 2টো ভাই, একটা বোন। বোনটা বিয়ে হয়ে যায়, 2টো ভাই যাই কর্ম করে মাকে নিয়ে খায়। অ্যাকচুয়ালি সেই সময় যাই করে খাই, চলে আর কি কোনো রকম, মানে গায়ে গতরে পরিশ্রম করে যেটা হয় চলে। ওদেরও জমাজাতি নেই, জায়গা জমি নেই বা ঘর বাড়িও নেই, কোনো রকম থাকার একটু বসবাস আছে। আমার বাবারও একই অবস্থা। তারপরে আমাদের দুজনের বিয়ে হয়। বিয়ের পরে আমার হচ্ছে ওই যে বছরে বিয়ে হয়, ওই বছরে একটা বাচ্চা মানে গর্ভে আসে। তারপরে ওই বাচ্চাটা আমার 10 মাস বয়সেই মানে উনি জন্ম নেয় মানে আপনার প্রথম সন্তান? হ্যাঁ, প্রথম সন্তান। আমার সন্তানটা ওই টাইম ওভার হয়ে যায়, গ্রামের মানুষ তো বুঝতে পারেনি, হিসাব রাখতে পারেনি। হ্যাঁ, টাইম ওভার হয়ে যায়, আমরা বুঝতে পারি। তারপর টাকা পয়সার সমস্যা, বাচ্চাটা মানে সময় নিয়ে ফেলে, এই জন্যই বাচ্চাটা হওয়ার পরে কান্নাকাটি করে না। নর্মাল ডেলিভারি হয়, কিন্তু বাচ্চাটা কান্নাকাটি করে না। তারপরে ওরকম একদিন বেঁচে থাকে।
অক্সিজেন দিয়ে বাঁচায় রাখে ওই যে হাসপাতালে? স্বাস্থ্য কেন্দ্রে। হ্যাঁ। তারপরের দিন সকাল 8টা বাজে, আগের দিন সকাল 8টা বাজে জন্ম নিছে, পরের দিন সকাল 8টা বাজে আমার বাচ্চাটা নীল কালো এরকম হয়ে মারা গেল। ও কিন্তু বাচ্চাটা মারা গেল, আমি তো তখন অত বুঝি না কিভাবে কি, কিন্তু আমার আবার পেটের মধ্যে নাকি ওই যে ফুল নাকি কয় ওটা ছিঁড়েছিল। আমার বাচ্চাটা মারা যায়, আমার ওইভাবে নিয়ে আসে, বাচ্চাকে মাটি দিয়ে, আমার কোনো হুঁশ নেই, আমি কিছু জানি না। ও মারা গেছে আপনি জানেন? জানি না, আমার তখন কোনো সেন্স নেই। আর বাচ্চা হবার পরে সাধারণত মানুষের কেমন কি হয় এটাও আমি বুঝি না তখন। তারপরে বাচ্চাটা মাটি দিয়ে তারপরে এর বাবা শুধু আছে, আর এর দাদিরা যারা গেছে সবাই চলে আসছে। আসার পরে রাত আসতেছে, মানে ক্রমে ক্রমে আমার পেটটা অনেক ফুলে যায়, আবার মানে প্রস্রাব হয় না। আমি তো এটা বুঝি না, প্রস্রাব হয় না, এই কারণে পেটটা অনেক ফুলে যায়, জ্বালা যন্ত্রণা শুরু হয়। সেই সময় আমি অনেক কান্নাকাটি করি। তখন সারাটা রাত ওইভাবে যাই কান্নাকাটি, সবাই বলে মেয়েটা মারা যাবে, মেয়েটা মারা যাবে, ছেলেটাও মারা গেছে, মেয়েটাও মারা যাবে। সে সময় আমার বাপেরও কোনো টাকা পয়সা নেই, বা আমার স্বামীরও কোনো আর্থিক কোনো টাকা পয়সা নেই। সেই সময় আমার আব্বা মানুষের কাছ থেকে টাকা ধার করে নিয়ে সকালবেলা আমাকে কুষ্টিয়া সদরে নেয়। কুষ্টিয়া সদরে নেওয়ার পরে ওই সোনো করে দেখে পরে আমার সদরে ভর্তি রেখে ওই প্রস্রাব নল দিয়ে করাই, ওই যে কাঁথাটার দিয়ে ওটা করাই পরপর 20 দিন এরকম। প্রত্যেকদিন ডাক্তার রাউন্ডে এসে দেখে, বলে এটা খুলে দেখার চেষ্টা করেন, হয় না, পরবর্তী যে আবার সোনো করে, এরকম সোনো করে দেখা যায় যে পেটের মধ্যে ফুল ছিঁড়ে আছে। এটা বুঝতে পারেনি, মানে ডাক্তাররাও বলেনি। তারপরে ওটা অনেক টাকাই লাগে। সেই সময় আমার আব্বার একটা গরু ছিল, আমার বিয়ে দেওয়ার পরে একটা গরু ছিল, গাভী গরু। ওটা দুধ বেচে আর বাবা হচ্ছে ওই যে দিনমজুরি খেটে খেত, ওইভাবে সংসারটা চলতো। এই গল্পের প্রেক্ষাপটে আমরা ওনার এলাকায় চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো। আমরা প্রয়োজন হলে চেয়ারম্যানকে ফোনে কানেক্ট করবো, ওইভাবেই চেয়ারম্যানের সঙ্গে আমাদের কথা বলা আছে এবং চেয়ারম্যানের একটা ছোট্ট সাক্ষাৎকার যাবে। সো খুব মনোযোগ দিয়ে শুনবেন, একেবারে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। জি বলুন। তারপরে আমার আব্বা ওই গরুটা বিক্রি করে, সেই সময় 15,000 টাকা বিক্রি করে কুষ্টিয়াতে আমাকে সুস্থ করে তোলে আমার বাবা। ওনার বাবা তো আর টাকা পয়সা নেই, তারপরে জামাইকে তার কেউ অসম্মান করতে চায় না, এটাই তো নিয়ম। আর স্বামীকে তো কখনো ছোট করা ঠিক না, এটা আল্লাহ পছন্দ করে না। তে আমার আব্বু বলে কি যে গ্রামের মানুষ বোঝেন না, এই বলে যে আমার টাকা নেই, হ্যাঁ নেই, কিন্তু আমরা তো মানে একভাবে চলা তো লাগবেই, আসলে গরিব মানুষের জীবনই তো এরকম। তা আমার আব্বা বলে কি না, যে আমার আছে ঠিকই, ভাইয়ের সাথে আছে তো, এরকম বলে কাটাইয়া নেয়। ওকে প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে ছোট্ট একটা পজ দিচ্ছি সবার জন্য অ্যানাউন্সমেন্ট। জীবন গল্পের পার্ট 2 বইটি বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা অ্যাডভান্স বুকিং দিতে চান, কারণ অল্প সংখ্যক বই আমরা বাজারে আনি প্রতি বছরই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, যারা অ্যাডভান্স বুকিং দিতে চান এবং ঘরে বসে পেতে চান নামমাত্র মূল্যে, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা। তাদের জন্য আমি বলে দিচ্ছি নাম্বারটি, এই নাম্বারে ফোন করে আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, চাইলে আপনি এই মুহূর্তেই ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে boibajar.com-এর 09611262020। আমি আবারও বলছি এবং ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন, 09611262020। অ্যাডভান্স বুকিং দিন, 2-1 সপ্তাহের মধ্যেই বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইটির মূল্য রাখা হয়েছে নামমাত্র মূল্য 200 টাকা। ওকে। তারপরে আমার আব্বা আমাকে সুস্থ করে নিয়ে আসার পরে 1.5 মাস পরে ওর আব্বু আমাকে বাড়ি নিয়ে আসে। আচ্ছা। নিয়ে আসার পরে কিছুদিন যাইতে না যাইতে আমার এই বাচ্চাটা আবার যে একটু আগে আমাদের এখানে গর্ভে আসে। গর্ভে আসার পরে তখন 10 মাস বয়সে আবার এই বাচ্চাটা আমার হচ্ছে পাশে স্বাস্থ্য কেন্দ্রে যায়, ওইখানে নর্মাল ডেলিভারি আমার এই বাচ্চাটা হয়। তার মানে আমরা ধরে নিতে পারি যে সেই অর্থে উনি আপনার প্রথম বাচ্চা, বেঁচে থাকার জায়গা থেকে যদি বলি, বড় ছেলে। হ্যাঁ। তারপরে ওকে দেখে তো খুব খুশি, মানে ছেলে বাচ্চা হয়ে মারা গেছে, আবার ছেলে বাচ্চা হয়েছে, অনেকটা খুশি। মার মন তো কেমন আসলে খুশি হয়, বাবা মার মন খুব খুশি। পরের বার আমার বাবার বাড়িও যাইতে দিন, এর বাবার বাড়িতে ওই বাচ্চাটা হয়েছে, অনেক খুশি এরকম। কিন্তু যখন 7 দিন বয়স হয়ে যায়, নাভির ঘা না শুকায়, আমি তো সাধারণত ছেলে হোক মেয়ে হোক দেখি 1 সপ্তাহের মাঝে নাভিটা শুকায়ে যায়, কিন্তু ওর যখন না শুকায় তখন তো আমার মনের মধ্যে আমি তো ভরসা পাইনি, আশা পাইনি, যেহেতু একটা বাচ্চা মারা গেছে, তখন ওকে নিয়ে তো আমি আশা করতে পারছি না, আল্লাহ কি করবি জানি না, মার মন কেমন হয়। তারপরে দিন যাইতে যাইতে ঘা শুকায় না, কিছুতেই নাভির ঘা শুকায় না। আমি কান্নাও করি এভাবে যে আমার একটা বাচ্চা মারা গেল, আবার আর একটা বাচ্চা হলো, আসলে কি হলো আমি বুঝি না। মা কি জিনিস সেটা নতুন করে বলার কিছু নাই। পৃথিবীতে অসংখ্য স্টোরি আছে, অসংখ্য গল্প আছে, অসংখ্য ঘটনা আছে, যেটা প্রমাণ করে
যে মা হচ্ছে সৃষ্টিকর্তা প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত। এবং আমাদের রিলিজিয়নের জায়গা থেকেও যদি যান তাহলে আমাদের এরকম একটা হাদিস শোনা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল যে কার গুরুত্ব সবচেয়ে বেশি। উনি 3 বার বলেছেন মা, চতুর্থবারে গিয়ে বলেছেন হচ্ছে বাবা। তো এগুলো তো আসলে আপনারা সবাই জানেন। আজকের স্টোরিটাতে ওই জায়গাটাতেই মানে মায়ের জায়গাটার অন্যরকম একটা ভালোবাসা মানে মনে হয় যুক্ত হবে। একটু শেষ পর্যন্ত শোনেন, আমার মনে হয় যে কিছু একটা পাবেন আপনারা আর কি। যাই হোক, তারপরে আমার বাচ্চাটা মানে নাভির ঘাও শুকায় না, আবার হাত মানে একটু বয়স সেই সময় কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক বড় টড় হয়েছে। মানুষের কাছে যদি বয়স বলি সঠিক বয়স কেউ মানে না, না কয় যে বেশি বয়স, অনেক সুন্দর, অনেক দেখতে, অনেক অল্প বয়সে বড় হয়ে যাচ্ছে আমার বাচ্চাটা। কিন্তু ওই যে কালো দাগ, ওই কালো দাগটা মানে ওই মানে 2 সপ্তাহ বয়সের মধ্যে বুকের উপর দেখে একটা নীল কালো দাগ, হালকা, ততটা বোঝা যায় না। কালো দাগটা আমি পাশের ডাক্তারদের দেখাই, বলে কেউ বলে কি যে টিটিনাস হতে যায় হয়নি, এটা ঠিক আছে, এটা সমস্যা নেই এরকম বলে। তারপরে আমি হোমিও ওষুধ খাওয়াই, কিন্তু ওটা ওই জায়গার থেকে সেরে যাওয়ার পরে 3 মাস পরে যে নাভিটা শুকায়, ঘাটা সারে, আচ্ছা, তখন তারপরে ওই কালো দাগটা দেখা যাচ্ছে শরীরের যে কোনো জায়গায়, এক জায়গাতে সেরে যায় আরেক জায়গায় হয়, ক্রমে বড় হতে লাগলো। ছোটবেলায় প্রথম যেটা সেটা ছোট, তারপরে দেখি যেখানেই হয় এরকম চাকাটার মতো কালো শক্ত ওর ভিতরে, তখন কিন্তু জ্বালা যন্ত্রণা নেই। আচ্ছা, জ্বালা যন্ত্রণা নেই। ওই ডাক্তারের বললি পারে, বলে যে ওই টিটিনাস হতে গেছিল বা ওর হচ্ছে ইঞ্জেকশন দেওয়া হয়নি, টিকা। না, আমি বলি যে না, ওর ঠিকঠাক মতো ওই টিকা দেওয়া আছে। তারপরে এরকম করতে করতে যখন 6-7 মাস বয়স হয়, তখন ওকে হচ্ছে ওই নিচের একটা দাঁত আগে উঠে উপরকার ওই চেপাটার মধ্যে লাগে, কেটে যায়, কিন্তু রক্ত বন্ধ হয় না, ব্লাড বন্ধ হয় না, এরকম রক্ত যাইতেই থাকে। ওরকম কি করি, গরিব মানুষ, টাকা পয়সা নেই, কই নেব, ঢাকায় নেব বা কুষ্টিয়া নেব, এরকম কোনো আর্থিক সহযোগিতা নেই। এরকম করতে করতে যখন ও 1 বছর বয়স হলো, তখন দেখা যায় কি যে আরো বেশি ওই কালো দাগটা না, বেশি বুকের কালো দাগটা সেরে যায়, পিঠের মধ্যে হয়, হাঁটুর মধ্যে হয়, মুখের মধ্যে হয়, হঠাৎ করে হয়। আর দাঁতগুলো যতগুলো উঠছে প্রতিটা দাঁতে দিয়েই রক্ত গেছে উঠার সময়, যতগুলা দাঁত উঠছে না ততগুলা দিয়েই রক্ত গেছে। মানে নরমাল রক্ত যায় এরকম যায় ওরকম কিছু না। আমাদের যেরকম একটা দাঁত পড়ে গেলে খানিকক্ষণ থাকে তারপরে বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে, ওটা এরকম ছিল না। এগুলো অনেক বড় সিমটম। এগুলো যারা শুনছেন তাদের বুঝতে পারছেন হয়তো আমরা কোনো একটা রোগ নিয়ে আজকে কথা বলছি এখানে। এগুলো সিমটম, এবং এগুলো আপনাদের বাচ্চাদের ক্ষেত্রেও আপনারা খেয়াল করবেন। কারণ যেই রোগটা নিয়ে আমি কথা বলছি এখানে বা কথা বলতে যাচ্ছি, যদি সেই রোগটার আমি গেস করছি সেরকম যদি কিছু হয়ে থাকে, তাহলে বাংলাদেশে এখন পর্যন্ত এই বিষয়টা নিয়ে তেমন একটা প্রচারণা নাই। সেই জায়গাটাতে আমাদের মনে হয় এপিসোডটা অনেক বড় একটা ভূমিকা রাখতে পারে। জি বলুন। তারপরে যখন ঠিকঠাক মতনই আমার বাচ্চা হাঁটা শেখে, 1.5 বছর বয়সে পুরোপুরি হাঁটা শিখে যায়। হাঁটাটা শিখে যাওয়ার পরে যখন হামাগুড়ি দেয়, হামাগুড়ি দিলে হাঁটুর মধ্যে কালো দাগ ওঠে, তখন আর জ্বালা যন্ত্রণা ব্যথা বুঝতে পারিনি। যখন আমার বাচ্চা আমার পুরা দুধ খাইছে না, বুকের দুধ খাইছে 2 বছর পর্যন্ত, তখন কিন্তু ওকে জ্বালা যন্ত্রণা হয়নি। পরে হচ্ছে যখন দুধ বন্ধ হয়ে গেছে, তখন ওই যে হাঁটাহাঁটি করে, প্রথম অবস্থায় পায়ের যে গোড়ালিটা আছে না, ওইখানে এরকম ফুলে যায়। তখনও বুঝিনি যে কি কারণে ওকে কি হচ্ছে। তারপরে যখন ওই হাঁটুর গোড়ালিটা ফুলে যায়, পায়ের গোড়ালিটা একদম ফুলে যায়, ওই সময় হচ্ছে ঝাড়ফুঁক করেছি, যত ওকে তো ওটা করাই নিষেধ, পরে জানি। কিন্তু আমি একটা মজার ঘটনা বলি, এটা গ্রামের একদম খুব কম্পালসারি। আমি নিজেও গ্রামে বড় হয়েছি, ক্লাস 8 পর্যন্ত। তো কোনো ফুটবল খেলতে গেলে যেতে হতো যে হাতে পায়ে, অনেক সময় বাচ্চাদের সাথে বাড়ি ঠাড়ি লেগে পা ফুলে যায়। আমার মনে হচ্ছে সারাদিন খেলতাম, খেলার পরে দেখা গেল যে 2-1টা জায়গায় যখন ফুলে যেত, সন্ধ্যার সময় আমার মা কান ধরে, ওই গ্রামের একজন বৃদ্ধ ছিল, উনি ঝাড়েন আর কি, ঝাড়ফুঁক করেন, তার কাছে নিয়ে যাইতো। তো এই ভদ্রলোক আমার এখন আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, আমার মনে আছে সরিষার তেল নিয়ে যেত বাড়ি থেকে, এবং এই 2 বুড়া আঙ্গুল দিয়ে টিপ দিয়ে মানে কি সব বলে ফু দিত, আর যে টিপটা দিত, আমার তো ব্যথা, মানে মনে হয় যে কোনো একটা জায়গায় ধাক্কা পেয়ে ব্যথা পেলে ওর টেনশনের যে ব্যথাটা, আমার মনে হয় ব্যথার কাছে কিছুই না। সে কারণেই মনে পড়লো আসলে গ্রামে এইসব জিনিস খুব কমন। টিপাটিপি করে এটা করা উচিত না, কারণ এতে করে যিনি মালিশটা করছেন প্রান্তিক পর্যায়ের অনেক মানুষ এই ভিডিওগুলো দেখেন। এটা আপনারা করবেন না। যদি ফুলে যায় বা কোনো কিছু হয়, ডাক্তারের পরামর্শ নেবেন। যে কারণেই আমি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ বলেন। তখন আছে ওই পাটা কেমড়ে ফুলে যাও, তো আঘাত লাগানো নিষেধ। যত ঝাড়ফুঁক করেছি তত রাতের মধ্যে সেই জ্বালা যন্ত্রণা, তাপ, হাত দেওয়া যায় না, এরকম হয়ে গেছে। পরে ভাবলাম কি ওকে একটু আমার থানা পর্যায়ে একটা ডাক্তার আছে, ওনার রক্তের সমস্যা নাকি উনি জানে, ওনাকে দিয়ে রক্ত পরীক্ষা করে দেখি ওর সমস্যাটা কি। ওইভাবে ওই ঝাড়ফুঁক করে ব্যথা বেশি ওই অবস্থায় নিয়ে গেলাম হচ্ছে থানা পর্যায়ে ডাক্তারের কাছে। নিয়ে যাওয়ার পরে উনি হচ্ছে রক্ত টেস্ট করলো, অনেক রকম করে বললো কি ওকে অ্যালার্জি, আর ওই যে কালো দাগটা আছে না, ওটা দেখে বলে ওকে
অ্যালার্জি, রক্ত অ্যালার্জি। এটা কি রক্ত অ্যালার্জি? আচ্ছা। তখন ডাক্তার বলে কি অ্যালার্জি নাকি 80 প্রকার আছে, তো ওকে কোনটা হয়েছে? রক্ত অ্যালার্জি। তখন ওষুধ দিতে লাগলো, অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ায় কোনো পরিবর্তন দেখায় না। তারপরে ওই গিরাটা কিন্তু ওইভাবে সেরে গেল। সেরে যাওয়ার পরে আবার হাঁটুটা ফুলে গেল। পরে আবার ভাবি যে এই ডাক্তার মনে হয় ভালো না, রোগ ধরতে পারেনি, তাহলে আবার কিছু টাকা ধার কর্জ করে বা যে কোনো ভাবে হোক ওকে নিয়ে কুষ্টিয়াতে যাই। হ্যাঁ, কুষ্টিয়াতে গেছি, মানে ওই যে গরিব মানুষ বোঝেন না, মনে করি ক্লিনিক বুঝি ভালো ডাক্তার। ক্লিনিকের ডাক্তার যে রোগ ধরতে পারে না, তারপরও রুগী ছাড়ে না। সরকারি ডাক্তার কিন্তু ছেড়ে দেয় যে আমরা পারলাম না। উনি বলে কি বাতের ব্যথা, উনি বলে বাত। পরে এরকম বাতের চিকিৎসা দিতে দিতে আমি বারবার বলছি আজকের এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। এই কারণে ইম্পর্টেন্ট যে আমি যে এই জিনিসটা নিয়ে বা রোগ বালাই নিয়ে কাজ করিনি তা কিন্তু না, আমি অনেক কাজ করেছি। কিন্তু আমি জানি আজকাল লোকজন ফেসবুকে, ইউটিউবে এইসব জিনিস দেখে। গ্রাম অঞ্চলে অনেকেই এখন পর্যন্ত জানে না যে কোন ধরনের রোগ নিয়ে আমাদের কত বড় সমস্যা হতে পারে এবং কী বিষয় নিয়ে আমরা কথা বলছি। সো সেই জায়গাটা থেকে আমি বলবো যে সন্তানকে ভালো রাখতে হলে, সুস্থ রাখতে হলে আজকের এই পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে এবং এটা আপনার নিজের জন্যই দেখতে হবে। জি বলেন। তারপরে ওই বলে কি যে এটা বাত করে ওষুধ খায়, কিন্তু পরিবর্তনে মনে বোঝে না। আবার দুই ভাই যা যতটুকু পরিশ্রম করে, আর একটা মা আছে কোনো রকম সংসারটা চালিয়ে 2-4 টাকা যা হয়, দুই ভাই মিলে এর কাকা ওকে খুব ভালোবাসে। আচ্ছা, মানে আপনার জামাই আর দেবর? হ্যাঁ, ওকে খুব ভালোবাসে। আমার ফ্যামিলিগত আবার সবাই ভালো, পুরো পরিবারের প্রথম ছেলে। আর ওদের ব্যবহারটা খুব ভালো, খুব সুন্দর। আল্লাহ না করুক ওদের জন্য জান্নাত তৈরি করে রাখে। তারপরে এরকম করতে করতে কমে না, এই হাঁটুটা ফুলতেই আছে। পরে আবার করলাম টাকা পয়সা আবার গুছাইয়ে নিয়ে, আর ওই যখন ব্যথাটা হয় না তখন ওর খানা দানা একদম বন্ধ। তখন 3 বছর বয়স। টাকা পয়সা গুছাতেন কিভাবে? আপনার জামাই কি করতো? আমার জামাইও দিন মজুরি, আবার হচ্ছে আমার দেবরও হচ্ছে ওই ছোটবেলা থেকে বাপ ছিল না, তো সেই ক্ষেত্রে ওই পাশে একজন ছাগলের গোশের ব্যবসা করে, ওই ছোটবেলার থেকেই নাকি ওই তার পিছে পিছে ঘুরছে, বা ওই এখন পর্যন্ত সেই অবস্থায় আছে আমার দেবরটা। ওই গোশতের ব্যবসা করেন, এক ধরনের ছাগল, কসাই? হ্যাঁ কসাই। ছাগল জবে করে গোশ বিক্রি করে, মানে আরেকজনের সাথে আমার দেবর থাকে আর কি, সহকারী হিসেবে থাকে। হ্যাঁ থাকে। তাহলে বুঝেন এদের পয়সাটা কি পরিমাণ কম, মানে প্রান্তিক, মানে একদম প্রান্তিক পর্যায়ের প্রান্তিক। হ্যাঁ, তো এই কাজ করে পয়সা জমিয়ে ডাক্তারের কাছে। হ্যাঁ, এই ভাস থেকে চিকিৎসা করে। আচ্ছা, এইখানে নিতে হবে, সেইখানে নিতে হবে, দুইজন মিলেই আর কি পারিবারিক শান্তি আছে, এরকম করতে থাকে। তারপরে আমি আবার ও যখন কান্না করে তখন খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। সারা রাত কোলে করে এর বাবা হাঁটে, এর কাকা হাঁটে, আমি হাঁটি, কিছুতে তো শান্তি দিতে পারি। কয় বছরের গল্প বলছেন? 3 বছর। 3 বছর বয়সের থেকে, মানে তখন তো আমার বুকের দুধ বন্ধ হয়ে গেল, তখন সমস্যাটা অতিরিক্ত বেশি। কোনো এক সপ্তাহ যায় না কেউ ওকে সুস্থ রাখতে পারি। এই যে কুষ্টিয়াতে নিয়ে আনছি, তারপরে যে আবার 1 সপ্তাহ আমরা সবাই মিলে ঘুমাবো বা ও সুস্থ থাকবে, এরকম কিন্তু কোনোদিন আমার লাইফে হয়নি, বা ওর লাইফে এরকম আসেনি। সেই ক্ষেত্রে এর বাবা, এর কাকা, এর দাদি সবাই মিলে আমরা কষ্ট করছি। রাতের বেলায়? হ্যাঁ, রাতের বেলায় সারা রাত কান্দে করে হেঁটে হেঁটে এখন পর্যন্ত ওকে যদি ব্যথা হয়, এর কাকা ঘুমায় না, এত ভালোবাসে। তাহলে মনে করেন যে অন্তরঙ্গ ভালোবাসে। তারপরে এরকম শুরু করতে করতে যখন খাওয়া দাওয়া থাকে না, তখন একদম মরার মতো হয়ে যায়। তখন করে কি কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে ওকে রক্ত দেয়। রক্ত ধরেন গরিব মানুষ, লোক নেই, জন নেই, কলেজে রক্ত পাওয়া যায়, এই পাওয়া যায়, কে খুঁজে দিবি, কত ঝামেলা কষ্ট। এরকম করতে করতে 2 ব্যাগ রক্ত দিয়ে নিয়ে আসি। পরের বার আবার অনেক, মানে 1 মাস যায় না, তারপরে আবার অসুস্থ, কান্নাকাটি, 10 দিন খাওয়া বন্ধ, একভাবে কান্নার পর থেকে কানতে কানতে গলার কণ্ঠ সরি নষ্ট হয়ে গেছে। এরকম করতে করতে পরে একবার ওর বাপের সাথে আমি গেছি হচ্ছে কুষ্টিয়া সদরে, রক্ত খুঁজে পাইনি, কোথাও রক্ত সংগ্রহ করা সম্ভব না। তো এক নার্স বলতেছে কি, হ্যাঁ আপনি কেমন বাবা হয়েছেন, 1 ব্যাগ রক্তও দিতে পারেন না ছেলের জন্য, ছেলে এত কান্নাকাটি করে। তখন এর ভাবে অনেকটা মনে কষ্ট পাইছে, ছেলেকে অনেক ভালোবাসে, তো অনেকটাই কষ্ট পাইছে। কষ্ট পাওয়ার পরে কি করেছে, সেই মুহূর্তে আমি হাসপাতালে আমি আর ওর আব্বা করেছে কি, আমার অজান্তে ওই ব্লাড ব্যাংকে যায় নিজের গার রক্ত গ্রুপ মিলাইয়া দেখছে, একই গ্রুপের রক্ত। পরে দেখে নিজের গার রক্ত খুলে দিয়েছে। পরে আমি জানতে পারলাম, আমি যে বললাম তুমি এরকম পাগলামি করলে কেন, কারণ তোমার তো প্রেশার ডাউন, তুমি খেটে খাওয়া মানুষ, তুমি যদি রক্ত দেয় তাহলে 2 জন যদি অসুস্থ হয় তাহলে আমি কি করে সম্ভব করব, কি করে আমি ওকে নিয়ে বাঁচাবো। কি করেছে, পরে পাগলামি করে রক্তটা দেশে নিয়ে আসার পরে আমি বুঝছি যে এর বাবা শরীরের রক্ত দিয়ে মাথা, মানে রক্তটা আনতে আনতে মাথা ঘোরায় পড়ে যায়। আসলে টেনশন, শরীর দুর্বল, তারপরে পরিশ্রম করা লোক, মাথা ঘোরায় পড়ে যায়। পরে ওই রক্তটা নিয়ে এসে ছেলের গায়ে লাগাইছে, ছেলেকে ওই রক্তটা নেয় না।
কি একটা আল্লাহর খেলা দেখেন, ছেলেকেও রক্ত টানে না, মানে আধা একটু রক্ত গেছে, যাওয়ার পরে ছেলেটাও গাল মুখ বাঁকা করে মরে যায়। সে কি অবস্থা, এদিকে বাপেও মরে যায়, এদিকে ছেলেটাও মরে যায়। তখন আমি কি করবো, আমি কত দৌড়াদৌড়ি কান্নাকাটি করি, আল্লাহ কি করব আমার ছেলেটারে কেমনে বাঁচাবো। এদিকে আমার স্বামীর মাথায় তেল পানি কে দেবে, হাসপাতালে মানুষই সহযোগিতা করে তাকে তেল পানি দিছে। আমার ছেলেটাকে ওইভাবে পরে নার্স এসে বললো কি ওকে রক্ত দেওয়া যাবে না, এখন আরো রক্তের প্রয়োজন নেই। পরে রক্তটা বন্ধ করে দিল, দিয়ে তখন পর্যন্ত আপনারা জানেন না যে কি রোগ, কি না কারণে এরকম হচ্ছে? তখনও জানি না যে আসলে কি রোগ, এটা কি রোগ। তখন আবার ওইভাবে করে একটু সুস্থ করে নিয়ে বাসায় আসি। আসার পরে এরা তো দুটো ভাই, এদের কেউ নেই, মানে বাবা নেই, চাচা নেই, আপন বলতে তাদের কেউ নেই। খুব সৎ মানুষেরা, সৎ মানুষ। তো কাকাকে তো বিয়ে করানোর দরকার, আসলে বিয়ের বয়স হয়েছে তো বিয়ে তো করানোর দরকার। তো কিন্তু সে ভাইয়ের উপরে কোনো কথা বলে না, ভাইকে বিবাহ করালো। বিবাহ করালে তো ধরেন প্রত্যেক মহিলাই তো স্বামীর বাড়ি সংসার করতে আসে, আরেকজনের অসুবিধা দেখতে তো আসে না, এটাই তো দুনিয়ার নিয়ম, আমার বেলায় হোক আর যার বেলায় হোক। কিন্তু আমার ছেলে অসুস্থ দেখে কাকা তো ইচ্ছা মতনই করে, কিন্তু এটা তো আর এক মহিলা মেনে নেবে না, সহ্য করে না, অনেক অশান্তি করে। তখন সেও বুঝতো না, আল্লাহ পাক তাকে হেদায়েত করেছে, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। ওরে অনেক অশান্তি করে, ওই অবস্থায় ওর কাকা আবার ওই বিয়ের পরে এরকম বউ অশান্তি করে, তারপরে মানে আলাদা হয়ে গেলাম। আলাদা হয়ে গেলে তো টেনশনটা আরো বেড়ে গেল। তখন আমার ছেলে তো অসুস্থ, প্রতি মাসে রক্ত দেওয়া লাগে, কোনো সময় সুস্থ থাকে না, তাইলে ও তো আলাদা, তখন ওর কর্মটাতে হিসাব এসে যাবে, তখন তো ও দেবে না। ও অনেক কান্নাকাটি করে যে ভাবি ভাই আমি কি করব, তোমরাই তো আমার বিয়ে দিলে, এরকম কি করব, এরকম অশান্তি হতেই থাকে। ও আবার আলাদা হয়ে ওই সমিতির টাকায় উঠায় একটা গরু কিনে, গরুটা পালে দুইজন খায়, আর মানে বোর্ডতে লুকায় পলাশের জন্য অনেক সহযোগিতা করে। হ্যাঁ, আমার ছেলের জন্য অনেকটাই করে, কিন্তু করেও তো কভার করতে পারিনি। আমার বাবা মা গরিব মানুষ, যতটুকুন পারে ততটুকুনই আমার জন্য করে, আমার ছেলের জন্য করে। ভাই বোন গরিব মানুষ, যতটুকুন পারে অতটুকুনই হেল্প করে। তো এর কাকা বেশি করে, এ যে যা করেছে জীবনে কোটিপতি এলা কাকাও এরকম ভাতিজার জন্য করে না, এত অন্তরঙ্গ ভালোবাসে। তারপর এরকম করতে করতে এ আবার এক মুহূর্তে দেখা যায় অনেক অসুস্থ হয়ে গেছে। ওকে নিয়ে আমি হাসপাতালে গেছি, আমার শাশুড়ির সাথে আছে। হাসপাতালে যায় মানে টাকা নেই, রক্ত দিতে হবে, ডাক্তাররা ঝাড়ি মারে, হ্যাঁ এক ব্যাগ রক্ত ম্যানেজ করতে পারেন না, বারবার এরকম করে আসেন, আপনার কে রক্ত ম্যানেজ করে দিবি। সেই সময় আমার কাছে টাকাও নেই। তো এর বাবা আবার হচ্ছে বাড়িতে ফোন করেছে কি, যে ওর কাকার কাছে ফোন করেছে যে তুই আমার সুদের উপর করে টাকা নিয়ে দিয়ে যা হাসপাতালে এসে, আমার ছেলে তো অসুস্থ। তো ওর কাকা আবার করেছে কি, ওই তার কাছে সুদের টাকা নিয়ে আসে বউকে আবার কয়েছে কি যে হচ্ছে আমার ডিম কিনে আনছে, যে এই ডিমগুলো রান্না করে দাও, আর এই টাকাগুলো দিয়ে আমি হাসপাতালে দিয়ে আসি গে। ওই সময় ওই মহিলা মানুষের মন খারাপ হয়েছে যে তার জন্য আমি কষ্ট করবো, এরকম তো স্বাভাবিক হতেই পারে। দেয়নি, না দিলে পারে কাকা করেছে কি সেই ডিমগুলো নিয়ে দোকানে ফেরত দিয়েছে, ফেরত দিয়ে ওই টাকা দিয়ে বিষ কিনেছে। কি বলেন? বিষ কিনেছে, বিষ কিনে যায় বিষ খাইছে, বিষ খেয়ে সে তো মারাই যায়। কি এক কাহিনী। আর ছেলেকে ওদিক রক্ত পাই না, টেনশন, কি কাহিনী করে আমরা বেঁচে আছি, কিভাবে এতটা বছর বেঁচে আছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। বিষ খাওয়ার পরে কি হলো? বিষ খাওয়ার পরে ওই মানুষ ঠিক পায়ে, আমরা তো হাসপাতালে আছি সবাই, ওরা পর্যন্ত সবাই হাসপাতালে। পরে ওই আশেপাশের মানুষ সবাই মিলে ওকে বিষটা উঠায়, ওই যে গ্রাম দেশে নল দিয়ে বিষটা উঠানোর পরে আল্লাহর কি রহমত সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পরে ওই কারণটা দেখে আমার মানে এর যে কাকি অনেক ভালো হয়ে গেল, তাকে অনেক মানে বুদ্ধি এসে গেল যে আমি এরকম অশান্তি করবো না, একজন অসুস্থ ছেলে, ওকে তো কোনো আশা ভরসা নেই, তো ওর জন্য একটু করে বলে আমি এরকম অশান্তি আর করবো না। আল্লাহর রহমতে সে থেকে ভালো হয়ে গেল। কিন্তু ভালো হয়ে আমার এই দেবর যথেষ্ট করে, কিন্তু আমি কুলাইতে পারিনি, এর তো ব্যয়বহুল খরচ। এরকম আস্তে আস্তে কষ্টের সাথেই যখন 6 বছর বয়স হয়, সেই 6 বছর বয়সের সময় ওকে আমার গ্রামের পাশে একজন বড় লোক মানুষ আছে, ওনার কাছে নিয়ে গেলাম যে আমার ছেলেটার তো এরকম সমস্যা, কি রোগ আজ পর্যন্ত ধরাই পড়েনি, তো ওকে একটু ঢাকা নিতে আসে, আপনি যদি হেল্প করেন। 6 বছর বয়স ওকে আমি নিতে পারি ঢাকাতে। তো উনি বলল কি যে তাহলে কিছু টাকা গোছাও, তারপরে আমি লোকের মারফতে পাঠিয়ে দেব। সেই সময় হচ্ছে কিস্তির টাকা উঠালাম,
কিস্তির টাকা উঠালাম 10,000 বুঝি, উঠাইয়া তার কাছে বললাম যে এরকম 10,000 টাকা আমি ম্যানেজ করতে পারেছি, আমার ছেলেকে ঢাকায় নিয়ে দেখতে চাই যে কী রোগ আসলে। প্রিয় শ্রোতা, জীবন গল্পের এখন পর্যন্ত সেরা কয়েকটি গল্প এবং রেডিওতে অপ্রকাশিত একটি গল্প, একটি বিশেষ গল্প নিয়ে এবারের বই প্রকাশ হতে যাচ্ছে জীবন গল্প পার্ট 2। যারা এই বইটি ঘরে বসেই সংগ্রহ করতে চান, কারণ অল্প সংখ্যক বই বাজারে আনা হয় প্রতি বছরই ফেব্রুয়ারি মেলাকে কেন্দ্র করে, বইমেলাকে কেন্দ্র করে, তারা ফোন দেবেন এই নাম্বারে। নাম্বারটি হচ্ছে boibajar.com-এর এবং নাম্বারটি হচ্ছে 09611262020। আমি আবারও বলছি 09611262020। এই নাম্বারটিতে ফোন দিন। বইয়ের মূল্য রাখা হয়েছে সর্বসাকুল্যে 200 টাকা মাত্র। ওকে, যেখানটায় আমরা ছিলাম। তারপরে উনি হচ্ছে ওনার খালাতো ভাই ওই ঢাকা গ্লাসকো হাসপাতালে, উনি বড়লোক মানুষ তো, ওনার খালাতো ভাই থাকে, তার কাছে ফোন দিয়ে ঢাকা শিশু হাসপাতালে আমাকে পাঠায়, এই যে মিরপুরে। ওইখানে পাঠানোর পরে আল্লাহর কি খেলা বুঝি না, যে একটা রোগেও তো পাবো যে এরকম আমার ছেলের এই রোগের রোগ আর একটা তো আমার চোখের সামনে বাঁধবে, তাহলে তো আমি বিশ্বাস করি যে না এটা রোগ বুঝি আরও মানুষের আছে। তখন আমার এই ধারণাটা আসেনি, কারণ কাউকে দেখিনি। তখন ওইখান থেকে সিওমএসে রক্ত পাঠাতে বললো, নিয়ে যা রক্ত পাঠায় ওই পরীক্ষা নিয়ে আসলাম, কয় হিমোফিলিয়া। সিওমএসে হিমোফিলিয়া যে নাম এটা কোনোদিনও শুনিনি, বা কি রোগ এটা বুঝিনি, এর বিষয়ে কিছুই জানিনি। ওইখান থেকে সিওমএসের থেকে ওই হাসপাতালে নিয়ে আলি, 2 ব্যাগ প্লাজমা দিল সেই সময়। এটা মাথায় রাখবেন, 6 বছর বয়সে ধরা পড়েছে। রাইট নাও ওর বয়স হচ্ছে 18 বছর। হ্যাঁ, এবং এখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, শুধু গল্পটা শুনবেন, একটু ভেতরে ঢোকার চেষ্টা করবেন। সেটা হলো 6 বছর পর্যন্ত কি ফাইটটা করেছে ওর বাবা মা, ওর ফ্যামিলি মিলে, এত দরিদ্র একটা পরিবার, সেটা তো 6 বছরের একটা গল্প। যখন ডায়াগনোস হচ্ছে হিমোফিলিয়া, তখন উনি বোঝে না যে আসলে হিমোফিলিয়া কী জিনিস, খুব স্বাভাবিক, না বোঝাটাই স্বাভাবিক। সেখান থেকে 12 বছর যুদ্ধ করার পরে আজকে হচ্ছে স্টুডিওতে। সো ইটস নট আ স্টোরি। এটাকে আমি শুধু গল্প বলবো না, এটা যে আসলে একটা উপাখ্যান। হ্যাঁ, এবং এই গল্পটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জানা উচিত, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের। কারণ এই কারণে জানা উচিত যে অনেক মানুষই আছে যারা এখন পর্যন্ত এই হিমোফিলিয়া ব্যাপারটা ঠিকভাবে জানে না। আপনারা এর আগে 2টো এপিসোড আমার শুনেছেন, সেই 2টো এপিসোডে আপনাদের হয়তো কিছুটা হলেও জ্ঞান হয়েছে। এবং ইনফ্যাক্ট আমি একটা সিক্রেট বলি, প্রথম এপিসোড যখন আমি প্রচার করি তখন আমি নিজেও এই রোগটা সম্পর্কে তেমন একটা জানতাম না। তো ধরেন আমার মতো মানুষ যদি হিমোফিলিয়া সম্পর্কে না জানে, তাহলে আমাদের চেয়েও তো বিলো ক্লাস লেভেলে অনেক মানুষ বাংলাদেশে বসবাস করে, তাই না? তো তাদের অবস্থাটা কি? আমার কথা হচ্ছে অন্তত জানুক সবাই। হ্যাঁ, এরপরে কি হবে না হবে সেটা পরের বিষয়, কিন্তু জানাটা তো খুব জরুরি। যাই হোক, এটা খুব লাক আমি বলবো যে অন্তত 6 বছর বয়সে আপনি যে কোনোভাবে হোক জানতে পেরেছেন। অনেকে 6 বছর কেন, অনেকে 10-12 বছরও অনেক সময় জানতে পারে না। যাই হোক, তারপর বলেন। তারপরে যখন ওই প্লাজমা দেয়, তখন ওই প্লাজমা শান্তিনগরে পাওয়া যেত। তো ওর বয়স তখন কম, ওয়েটও কম, এই জন্য মানে 2 দিনে 2 ব্যাগ প্লাজমা লেখে। ওইখানে তো কোনো পুরুষ মানুষ রাখে না বা কাউকে থাকতে দেয় না। এর বাবা আছে, আর সাথে আমার একটা চাচা শ্বশুর সম্পর্কে লাগে, তারা আছে বাইরে কারো বাসায় হেল্প নিয়ে থাকে, আর আমি শুধু একাই হাসপাতালে থাকি। ওকে 2 ব্যাগ প্লাজমা 2 দিনে দিতে হবে। তো প্লাজমা সংগ্রহ করে দিয়ে ওরা তো ওখানে থাকতে দেয় না, চলে যায়। তো আগের দিনকার প্লাজমাটা ওর শরীরে ভালোই টানলো গেল। পরের দিন যে প্লাজমাটা দেয়, সেই সময় আমার ছেলেটা একেবারে মরণপূর্ণ অবস্থায়। তখন আমি হাসপাতালে একা, ঢাকা শহর কোনো দিন আসিনি, নাম শুনিনি, চিনি না, জানি না। তখন আমার ছেলেটা একেবারেই মারা যায়, মুখ টুক কালো হয়ে বাঁকা হয়ে, অর্ধেক প্লাজমা যাওয়ার পরেই। তখন আমি ভাবলাম মনে হয় এটাও বুঝি রোগ ধরা পড়েনি, তাহলে আমার ছেলে মারা যাবে কেন? মানে আপনার মনে হচ্ছিল যে না ঠিক বলেনি? না, এটা ঠিক বলেনি। আমার মনে হয় এটাও মনে হয় শিওর না, হিমোফিলিয়া কি, সে কি জিনিস আমরা তো জানি না। তাহলে মনে হয় ওর হিমোফিলিয়া না। ওই তখন ওই ডাক্তাররা, নার্সরা এসে ওর রক্ত বন্ধ করে দেয়। ওকে আবার কিছুক্ষণ পরে একটু সুস্থ দেখা যায়, কিন্তু ওই রক্তটা আর কাজে আসে না, ওই যে সাদা ফ্রেশ ব্লাড যেটা। তখন যে সাদা ব্লাড কারে কয় তখন জানতাম না, বা ওটার নাম বলতেও জানতাম না। তখন হিমোফিলিয়াদের দিতে হয় এটা জানতাম না। এরকম করার পরে একটু সুস্থ করে নিয়ে 1 সপ্তাহ থাকার পরে আমরা আবার দেশে ফিরে যাই। আর ওই জায়গা থেকে ডাক্তার বলল কি যে ওকে 21 দিন পর পর নিয়মিত এই সাদা রক্ত 1 ব্যাগ করে দিতে হবে। তখন কি আপনাকে পুরো জিনিসটা ক্লিয়ার করেছিল যে হিমোফিলিয়া হলে কি হয়, এটার ব্যাপারটা কি, এটা কিভাবে ট্রিটমেন্ট করতে হয়, এগুলো ডাক্তার বলেছিল? কিছুই বলেনি, কিছুই বলে নাই। বলেছে খালি যে 21 দিন পর পর ওকে 1 ব্যাগ করে সাদা ব্লাড দেওয়া লাগবে, ওকে সুস্থ রাখতে হলে। আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই জিনিসটা ডেভেলপমেন্ট হওয়াটা খুব জরুরি। যে কোনো ডাক্তার যে কোনো জায়গাটাতে, আমি আমার লাইফে বেশ কটা ডাক্তার পেয়েছিলাম, আমি তাদেরকে এভাবে মেনশন করবো না, যারা আমি দেখেছি রোগীকে ওষুধ দেওয়ার চাইতে কাউন্সিলিং করতে বেশি পছন্দ করেন, হুইচ ইজ ভেরি গুড। আমি এটা সাপোর্ট করি। মানে কোনো একটা অসুখ হলে
কি অসুখ সেটা ধরা পড়লে এটার রকম ইম্প্যাক্ট কি, এগুলো খুব ভালো করে বোঝানো উচিত। হ্যাঁ, আমাদের মতো মানুষরা এখন গুগলে গিয়ে সার্চ করলেই এটা জানতে পারে, এটা ঠিক আছে, কিন্তু এই শ্রেণীর মানুষ যারা আজকে আমার অনুষ্ঠানে বসে আছে এরা তো বাংলাদেশে খুব লিডিং ক্লাস পিপল, তো এদের কিন্তু এখন পর্যন্ত ইন্টারনেট অ্যাক্সেস পায় না। ইন্টারনেট অ্যাক্সেস পাইলেই কি, লেখাপড়া তো সেই জায়গাটা নাই, তো সেই জায়গাটা থেকে এরকম মানুষের তো জানার কথা না যে হিমোফিলিয়া হলে কি হয়। তো অ্যাটলিস্ট ওই জায়গাটায় 5টা মিনিট সময় ব্যয় করে আমার মনে হয় ডক্টরদের এটা একটু এনশিওর করা উচিত যে না, যে কোনো রোগ ধরা পড়লে সেটার সম্পর্কে বিস্তারিত বর্ণনা, যে এটা হলে এরকম হয়, এটা হলে এরকম হয়, মানে প্রাথমিক পর্যায়ে আপনাদেরকে এরকম একটা প্রস্তুতি নিতে হবে। বলেন তারপরে মানে ওই বইটার মধ্যে লিখে দেয় ওকে ধমক দিয়ে কথা বলানো যাবে না, ওকে মারধর করা যাবে না, ওকে আঘাত দেওয়া যাবে না, মানে এরকম বলে দেয়। বলার পরে ওই 6 বছরের পরেই তো আবার দাঁত পড়া শুরু হয়। প্রথমে একটা দাঁত মানে ওরে লড়ার পরে আমি ওই থানা পর্যায়ে আমি বলি কি ওর দাঁত আমি এমনি ফেলবো না, ওকে ডাক্তার দিয়ে ফেলাই, দেখি কি হয়, প্রথম রেজাল্ট কি আসে। পরে ওই দাঁতটা আমি থানা পর্যায়ে ডাক্তারের কাছে নিয়ে যা ফেলে দেয়, মানে ওষুধ দিয়ে দেয়, কোনো কাজে আসে না। মানে বলতে গেলে কান্না আসে যে সে মা হয়ে যে সন্তানের রক্ত জীবন ভরা কত দেখলাম আর কত শুনলাম, এটা আল্লাহ যেন কাউকে না করে। এত কষ্ট, একটা দাঁত উঠানোর পরে কত রক্ত গেছে এর কোনো হিসাব নাই। 7 দিন 10 দিন যাতেই আছে। আর সেই সময় ওই যে রক্তটা ছোট বয়স গালের মধ্যে থাকে, গিলে ফেলে, বাথরুমটা কালা হয়, অনেক কালা হয়, খানা দানা বন্ধ কিন্তু বাথরুমটা কালো। গ্রাম দেশের মানুষ বলে ক্যান্সার হয়েছে, ওকে বাঁচানো যাবে না, ও ছোঁয়াছুঁই রোগ, ওকে আমার বাড়িতে আসতে দেওয়া যাবে না, ওর কিছু খাওয়া যাবে না। আসলে এরকম না, রোগটা এরকম চিন্তা করেন অবস্থা। এটা তো গ্রামাঞ্চলে আরেকটা বড় সমস্যা। এরকম হতে হতে তখন আর দেশে ফিরে যায়, ওর বাবা বলে কি রোগ ধরা পড়েনি, ওর ডাক্তার কয়েছে ওটা মনে হয় ঠিক না। আসলে যে দেখিনি, আর একটা যদি দেখতাম আসলে অবশ্যই জ্ঞান অর্জন করতে পারতাম। এরকম যদি আরেকটা পেশেন্ট দেখতাম তাহলে হয়তো বুঝতাম যে আমি ভাবতাম কি এই রোগটা বুঝি আর দুনিয়ায় কাউকে হয়নি, শুধু আমার ছেলের বেলায় আল্লাহ দেশে। তখন এটা ভাবতাম। এরকম ভাবতে ভাবতে তখন ওর বাবা কয় কি টাকা পয়সা কোলাতে পারে না, ওই মাজারে নিয়ে যাবে, ওই পীরের বাড়ি নিয়ে যাবে, ওই ঝাড়াবি, এই করাবি সেই করাবি, ওই পানি পাড়া নিবি, ওই গাছতলা নিবি। দেখেন না গ্রামের মানুষ কত রকম করে। এরকম করতে 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 10-12 বছর ধরে এরকমই। তখন ওর একটা হাঁটু বেঁকা ছিল, আর একটা হাঁটু একদম সুন্দরভাবে সোজা ছিল। একটা হাঁটু দিয়ে খোঁড়াই ছেলে পেলে মানুষ। তখন ওই কোনো রকম একটু স্কুলে দিতাম, ক্লাস 4 পর্যন্ত মাঝে মধ্যে নিয়ে গেছি, ক্লাস ঠিক মতো করতে পারিনি, পরীক্ষার সময় কোলে করে নিয়ে যা বসে আসি, নিয়ে আইসি, এরকম করতে করতে ওই ক্লাস 4 পর্যন্ত গেছে। তখন আবার ওই হাঁটু তো একটা হাঁটু ফুলতে আছে এরকম। আবার যখন ফলে কান্নাকাটি করে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, তখন আবার সুদের উপর টাকা করি, কিস্তির উপর টাকা করি, এরকম করে নিয়ে কুষ্টিয়া এক ডাক্তারের কাছে যায়, যে আবার পরীক্ষা নিরীক্ষা করাই যে কি, তখনও বলে বাত ওকে হাঁটু ফুলে এরকম হয়ে রয়েছে আর অনেক তাপ, আর ওকে জোর করে ঠাসিয়ে ধরে এই রকম মোটা সিরিজ দিয়ে ওর ভিতর থেকে ক্যালসিয়াম টেনে বের করছে। ছেলে তো মনে হয় শেষ, আমি ভাবলাম মনে আমার ছেলে আর বাঁচবে না দুনিয়ায়। এরকম কষ্ট করে এর বাবা অনেক রাগা রাখছে ওই সিস্টারের উপরে। আমার বলে কি আমার মনে হচ্ছিল যে আমার ছেলে যাক, তবু আমি ওই নাচকে মারবো। আমি বলি না, ক্যালসিয়াম বের করছে কেন? যে বাতের ব্যথা। হ্যাঁ, বাতের ব্যথা। দেখেন, এই জন্যই বলি যে কতটা ইম্পর্টেন্ট এই ভিডিওটা দেখা আপনাদের জন্য। কারণ এমনও তো হতে পারে কারো পরিবারে এইরকম একটা ছেলে আছে, সে এখন পর্যন্ত জানে না যে এই রোগটা আসলে কি। এবং এই জন্যই বলছি পুরোটুকু ভালো করে দেখেন। আল্লাহ মাফ করুক আমাদের সবাইকে, এরকম অসুখ না দিক, কিন্তু সঠিক জ্ঞান থাকার জন্য এই ভিডিওটা খুব জরুরি, খুবই জরুরি। জি বলেন। তারপরে এরকম করে ডাক্তারে বের করে দেয়, কিন্তু হাঁটুটা তো আরো ফুলে, মনে হয় কি ফেটে যাবে। তখন ওই হাঁটুটা ওই যে একবার গেল নষ্ট হয়, ওটা আর নিয়ন্ত্রণে কিছুতেই আসে না। তো কোনো রকম যখন ব্যথা না থাকে তখন একটু টুকায়ে 1 পায়ে 2 পায়ে বেরোলে আবার বেশি শুরু হয়ে যায়। বলছি না, আমার জীবনে কোনোদিন ওকে সুস্থ 1 সপ্তাহ কেমন ঘুম আমরা আজ পর্যন্তও পারেনি। এতটা কষ্টের মাঝে জীবন যাপন করতেছি। এটা যার হয়েছে আসলে সেই জানে। কোনো একটা পরিবারে যদি ক্যান্সারের পেশেন্ট বোঝা যায় যে ডায়াগনোজ হয়ে গেছে ক্যান্সারের পেশেন্ট, হয়তো ডাক্তার বলে দেয় যে সর্বোচ্চ 1 বছর বাঁচবে বা 6 মাস বাঁচবে। একটা মানুষ সাডেনলি মরে যাওয়া, এটা তো ধ্রুব সত্য না, আমরা প্রত্যেকেই মারা যাব। কিন্তু ওই যে 13 বছর 2 বছর বাঁচবে, প্রথমত পরিবারের খুব ঘনিষ্ঠ সদস্য, তাকে যারা খুব ভালোবাসে, তারা ওই জিনিসটা বিশ্বাস করতে চায় না। হয়তো সাবসিকুয়েন্ট মাইন্ড মেসেজটা নেয়, কিন্তু অ্যাক্টিভলি বিশ্বাস করে না, তারা ফাইট করে। আর কিছু মানুষ যারা বিশ্বাস করে, তারা দায়িত্ব পালন করতে চায়। প্রত্যেকটা ডের যে ফাইট, প্রত্যেকটা সময়ের যে ফাইট, সেটা খুব ভয়ানক। যারা ক্যান্সার ফাইট করেছেন তারা জানেন। আমি ক্যান্সারের কথা এই কারণে বলছি যে ক্যান্সার সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি, কারণ ক্যান্সার একটা মরণ ব্যাধি
এবং এটার কোনো ট্রিটমেন্ট নাই, এটা আমরা সবাই জানি। কিন্তু আমার কাছে মনে হয় এই 2-3টা এপিসোড করে আমি বলছি, ক্যান্সারের চাইতেও ভয়াবহ হচ্ছে হিমোফিলিয়া। কারণ এটা নেভার এন্ডিং, এটা কখন শেষ হবে আমরা জানি না। দের ইজ নো ট্রিটমেন্ট অ্যান্ড এভরি ডে এটার যে ফাইট, আনথিঙ্কেবল। চলেন তারপর। এর মাঝে আবার প্রস্রাব দিয়ে রক্ত গেছে। হ্যাঁ। আর এরকম যন্ত্রণা তো সারা জীবন ধরেই, কোনো সময় আল্লাহর নাম কানে দিয়ে ফেলে রাখি, কান্নাকাটি করি, মনে সবাই বলে যে ছেলেটা আর নেই। এই ভদ্রমহিলার চোখের পানি শুকিয়ে গেছে। কারণটা হচ্ছে এই 18 বছরের জীবনে তিনি যত কেঁদেছেন, যত বেশি পরিমাণে ফাইট করেছেন, এভরিডে এভরি মোমেন্ট। এখনকার দিনের কথা যদি বলি, আমি আজকে খুব বেশি ইন্টারাপ্ট করছি, এই সময়ের কথা যদি বলি উনি কি করেন, এই জন্যই বললাম না যে আজকের এপিসোডটা আমাদের দেখতে হবে অনেকগুলো প্রেক্ষাপটে। একটা হচ্ছে মা কি জিনিস, আরেকটা হচ্ছে হিমোফিলিয়া কি জিনিস, এবং আরেকটা হচ্ছে আপনাদের একটা সুযোগ আছে, মারাত্মক একটা সুযোগ আছে, সেই সুযোগটাও আমি বলবো লাস্টের দিকে গিয়ে। বলেন। এরকম করতে করতে পরে আমি তো ভাবতাম না যে হিমোফিলিয়া কি, বা হিমোফিলিয়া আমার পেটে আবার মেয়ে বাচ্চা হলে বাহক হয়ে থাকবে, এটা তো আগে আমার এই ধরনের জ্ঞান তো আসেনি তখন। পীরের বাড়িটারই এইরকম অনেক জায়গায় ছাগল কিনে দিয়ে আসি, চাউল উঠাই দিয়ে আসি, মুরগি দিয়ে ওই চাউল দিয়ে আসি, মানে সব জায়গা, কোনো জায়গায় মারতে পারিনি এলাকায়, কোনো জায়গায়। এরকম করতে করতে আমি ভাবি, হ্যাঁ মানত করি যে ওকে ভালো হবে, ও সুস্থ হবে, কিন্তু কিছুই হয় না, কোনো কাজ হয় না। এক হোমিও ডাক্তারের ওষুধ খায় 1 বছর, কিছুই হয় না পরিবর্তন। আবার এক হুজুরের কাছে যাই, কি গাছালির ফল ফলাদি দেয় যে এটা পানি খান, হেন খান, এরকম করি। 1 বছর যায়, 2 বছর যায়, যখন কাজ হয় না তখন বাদ দিয়ে দিই, আবার আরেকজনকে ধরি যে হয়তো ভালো হবে, বাঁচবে। এরকম করতে করতে 10 বছর বয়স হয়ে গেলে পরে মানে সবাই বলে যে একটা বাচ্চা নেন, এর বাবা তো রাজি হয় না। তখন আবার আমি ভাবলাম কি, মানে সবারই তো আশা থাকে যে ছেলেটা তো এরকমই হোক, আমার আল্লাহ যদি একটা মেয়ে দিত, তবুও মরণের সময় তো সবাই বলতো বা মেয়েটা কাছে আসতো যে একটা মেয়ে তো আছে, এরকম আশা করে আমি একটা বাচ্চা নেই। এর বাবা রাজি না, খালি ওই বাচ্চাটা পেটে আসার পরে ওর বাবাকে তো নষ্ট করে দাও, তুমি নষ্ট করে দাও, যে ছেলে হলে এরকম এক জ্বালায় বাঁচিনি, আবার জ্বালা হবে, আসলে এরকম হতেই তো পারে। আর অভাবী সংসার কে দেখবে, কি করবে, এরকম করতে করতে আমি বললাম যে না, আমার যেহেতু বাচ্চাটা এসে গেছে, আমি নষ্ট করব না, আমার একটা মেয়ে হোক, সুস্থ যদি মেয়েটা থাকে তাও তো মনের কাছে একটু ভালো লাগবে। এরকম করে আমার মেয়েটা, মানে এত অভাবের সংসার, ছেলেটার তো খরচ কুলাইতেই পারি না, সারা জীবন মানুষের কাছে হাত পাতে, এই করি সেই করি, আত্মীয় স্বজনের কাছে অবহেলার বোঝা। এরকম হতে হতে যখন বাচ্চাটা, তখন আমি নিজেই লজ্জিত যে আমি একটা বাচ্চা নিয়েই পারি না, আবার আমি এরকম আমার গর্ভে বাচ্চা আসলো, কি হবে, তাকে এখন গর্ভ অবস্থায় কত রকম যত্ন নেওয়া লাগে, কারণ আমি তো আসলে কোনো দায় করতে পারিনি। আমার মেয়েটা গর্ভে থাকতে আমি 2টো ভাতও পুরাপুরিভাবে খাইতে পারিনি। ছেলেটা নিয়ে তো অসুস্থ যে আমি পুরাপুরিভাবে পেট ভরে 2টো ভাত খাবো, এটাও আমি পাইনি। কোনো ডাক্তার দেখাইনি, কোনো শোনো করেনি। শেষ মুহূর্তে আমার যখন বাচ্চাটা হবে সময়, সেই সময় আমার গরিব হলে মানে সবাই আত্মীয় স্বজন ভালো আছে, খারাপ না, আমি কাউকে খারাপ বলবো না, কাউকে দায়ী করবো না। তো আমার খালা আছে পাশের গ্রাম, আমার ছোটো খালা, উনি আমার দেখতে এসে বলে কি, তুমি পলাশ তো এরকম আছেই, তো তুমি এরকম হয়েছে, ডাক্তার দেখাও নি? যে না, ডাক্তার দেখাবো, টাকা নেই, আমি তো নিজে খাইতেই পারি না, তারপর ডাক্তার দেখাবো কোত্থেকে? তো কয় যে তাহলে আমি পরের দিন আমার সাথে আসো, আমি মানে শোনো করে দেখি কি বাবু আছে, আর হচ্ছে ডাক্তারে কি বলে, তোমার তো টাইম হয়ে গেছে আসলে। টাকার জন্য ডাক্তারের কাছে যাইতে পারি না, ছেলেটা কান্নাকাটি করে, অসুস্থ, কোথাও গেলে তো অশান্তি আরো বাড়ে, মার মন অদেখা হলে তো আরো বাড়ে। এরকম করে আমার খালা বললো, আমি গেলাম, বলে শূন্য করে দেখে ডাক্তার বলে কি, এই মুহূর্তে বাচ্চার, এই মহিলা যদি সিজার না করেন বাচ্চাটা মারা যাবে, ওর পানি নেই। তখন তো টেনশন আরো বেড়ে গেল, কি করি, আমার তো একটা টাকাও নেই, আমার স্বামীরও 5টা টাকা খরচ করার মতন সামর্থ্য তখন ছিল না যে আমার জন্য খরচ করবে। তখন আমি কি বিপদের মধ্যে, আমি বাড়ি এসে অনেক কান্নাকাটি করি, খাওয়া দাওয়া বন্ধ করে দিছি। তখন আমার ওই খালা, মানে আল্লাহ পাকি বিপদের বন্ধু মিলাই দেয়। তখন আমার খালু আবার আমার খালার পাঠাইছে, যাও, আমি ওকে ওর সিজার করতে যত টাকা পয়সা লাগে আমি দেবো। মানে আশেপাশের লোকজনের সহায়তায় আলটিমেটলি আপনার এই প্রবলেমটা সলভ হয়। তারপরে আমার খালা এসে বললি পরে পরের দিন হাসপাতালে নিয়ে যাই, সদর হাসপাতালে। গরিব মানুষ, ক্লিনিকে গেলে টাকা বেশি লাগবে, তখন আমি কি করি, সদরে যাই। যদি নর্মাল ডেলিভারি হয় বা একটু কম খরচে হয়, যে কোনোভাবেই হয় না, পরে সিজার করা লাগে, পুরো টাকাটাই আমার খালু বহন করে।
আচ্ছা করে আমার বাচ্চা সুস্থ করে নিয়ে আমাকে সুস্থ করে নিয়ে বাসায় ফিরে আসি। ফিরে আসার পরে আমার ছেলের ব্যথা হতেই থাকে, সিজারের মানুষ, ওকে ধরতে পারি না, কোলে নিতে পারে না, কতটা কষ্ট করেছে ওকে মানুষ করছি। কিন্তু 7টা দিন হাসপাতালে থেকে আমার চোখের পানি শুকায়নি। আমি আরেকটা বাচ্চার মুখ দেখতেছি, আমার অসহায় সন্তান কেমন আছে, কি হচ্ছে, কি খাচ্ছে, কে ওকে দেখতেছে, এই টেনশনে তো আমি পাগল হয়ে গেছি। বাবার টাকা পয়সা নেই, সিজার করলে তো অনেক টাকার ওষুধ লেগে খাইতে হয়, কিন্তু কোনো দায়িত্ব করতে পারে না। আল্লাহ না মাফ করুক, আমার আসলে 1 মাসের মধ্যেই আমি সুস্থ হয়ে গেলাম, মাশাআল্লাহ। হ্যাঁ আল্লাহ ভরসা। আর পুরো টাকাটাই আমার খালু আমাকে দিয়ে হেল্প করলো, বললো কি যদি কোনোদিন পারো দিও, না পারো না দিয়ে। তা সে ওই টাকাটা নেয়নি কোনোদিনই। এরকম করতে করতে ছেলেটা 12 বছর হইলো, ওই ক্লাস 4-এ তখনও যায়, একটু হাঁটতে পারে বা কোলে করে দিয়ে আসি। এর বাবার আবার এর মাঝে সমস্যা দেখা যায়, ওই দিনমজুরি মাঠে খাটতে খাটতে আরও টেনশন, এর মধ্যে হার্টের সমস্যা দেখা যায়, অস্থির হয়ে যায়, কখনো প্রেশার হাই হয়, কখনো ডাউন থাকে, রাস্তাঘাটের মধ্যে মাথা ঘুরে পড়ে যায়, মানুষের মাথায় পানি দেওয়া লাগে, এরকম হয়। তখন কয় কি আমার তো মাঠে কাজ করা আদৌ সম্ভব না, তা আমি এখন কি করতে পারি। আমি তখন বললাম কি তাহলে তোমার টেনশন করার দরকার নেই, আমরা কিস্তির উপর টাকা উঠায় তোমার একটা অটো ভ্যান কিনে দিই, তাহলেও পরিশ্রম কম হবে। এরকম করে একটা কিস্তির উপর টাকা উঠায় একটা অটো ভ্যান কিনে দিই। কিন্তু সেই অটো ভ্যানটাও সে নিয়মিত চালাইতে পারে না অসুস্থর কারণে। আচ্ছা যদি সকালে কিছু নাস্তা পানি করে যায়, বড় জোর 10টা কি 10:30 পর্যন্ত থাকে ওই রোডে, তার মধ্যে যে কয় টাকা ইনকাম আসে তারপরে বাড়ি আসবে, খাবে, আবার ঘুমাবে, থাকবে। পরে কোন রোডে গাড়ি চালায়? ওই যে ঝিনাইদহ জেলা শৈলকুপা থানা, শৈলকুপা। হ্যাঁ শৈলকুপা। চিনবেন আপনারা, যেহেতু এই এপিসোডটা প্রচার হচ্ছে, ডেফিনেটলি ওনার ফ্যামিলিকে আপনারা সবাই চিনবেন। পুরো অ্যাড্রেসটাই আছে, আমি চেয়ারম্যানের সঙ্গে কথা বলবো, ওই এলাকার চেয়ারম্যান। আমি একটু পরে প্রয়োজন হলে তাকে ফোনে কানেক্ট করবো। জি। তারপরে ওরকম করে আবার যদি ভালো লাগে তে বিকালে যাইতে পারে, না লাগলে যাইতে পারে না। কিন্তু আমি ধরেন হিমোফিলিয়া তো তখন জানি, কিন্তু বুঝিনি, জ্ঞান আসেনি যে কি কারণে হয়েছে বা কিভাবে হয়েছে, তখন তো আর অত বুঝেনি। তখন ধরেন নিজের বাচ্চা যদি অসুস্থ হয়, সেই মহিলা কিন্তু স্বামীর কাছে সবসময় মুখ ছোট হয়ে থাকতে হয়, কারণ তখনও কিন্তু জানিনি যে এই রোগটা আমার কারণেই হয়েছে। আল্লাহ দেশে তো আসলে কেউ চায় না, রোগটা তো আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু তারপরেও অনেকটা ছোট হয়ে থাকতে হয়। উচ্চস্বরে কিছু বলা যায় নাকি? আর যারা বলে তারা তো আসলে মানুষ না। যেভাবে কষ্ট দুঃখ ওটা সেও মেনে নেয় বা আমু মেনে নিই, একই রকম। আমরা অশান্তি কিছু করি না, ছেলেটার জন্যই তো অশান্তি। আবার যদি আমরা বাড়তি অশান্তি করি, এটা দিলে না, এটা পালাম না, এটা খালাম না, তাহলে তো আর বাস্তবতায় বেঁচে থাকা যায় না। এরকম করে 12 বছর পর্যন্ত ওকে মাঝে মাঝে বাবা দিয়ে আসে, এর দাদি নিয়ে যায়, বসে থাকে স্কুলে। এরকম করতে করতে ক্লাস 4 পর্যন্ত যায়। ক্লাস 4 পর্যন্ত যাওয়ার পরে ও আর হাঁটতে পারে না, এমন ব্লিডিং শুরু হয়, এই পাটা গেছে, তখন আবার এই পাটার মধ্যে ধরলো, মানে বাম পা তখন সম্পূর্ণ রকমের অকেজো, মানে ভর দিতে পারে না। না, হিমোফিলিয়ার চিকিৎসা একেবারেই বাদ। 12 বছর বয়সেও তখন কিন্তু এই পাটা কেবল শুরু হয়েছে। তখনও যদি জানতাম যে হিমোফিলিয়া কি চিকিৎসা দিতে হয়, তখন তো আসলে চেষ্টা করতাম, কিন্তু জানি না। তখন ওই যে কবিরাজ, এই কবিরাজ সেই কবিরাজ, এই আজ এখানে কাল সেখানে, ওই জায়গা ছাগল কিনে দিলেই ভালো হবে, এই মানুষের কাছ থেকে সহযোগিতার টাকা তুলে নিয়ে পীরের বাড়ি ছাগল কিনে দিয়েছি। কি করার, কিছু করার, পীরের বাড়িতে দিয়ে আসছি। আমার আবার ইসলাম ধর্ম পছন্দ হয়, আমি নামাজ কালাম পছন্দ করি, আমি ওটা মানতে চাইনি, মনের কাছে ভালো লাগেনি। তারপরে যেহেতু সবাই বলে, মুরব্বীরা বলে, তখন তো অমান্য করা যায় না। এই ক্ষেত্রে আমি গেছি ওকে নিয়ে। পীরটির আমার আসলে পছন্দ হতো না, পরে ওর জন্য তরিকাও নিছি, তরিকাও নিয়ে ফেলেছি, ছেলেকে ভালো করার জন্য তরিকাও নিয়ে ফেলেছি। কিন্তু তরিকা তো আমার পছন্দ। আমি তো যাই হোক এরকম করতে করতে যে 12-13 বছর যাই, দিন যায়, আরো পাটা বেশি ফুলে। আজকে ব্লিডিং হলে 10 দিন খায় না, এক কান্নার পর থাকে। এর কাকা ভালোবাসে, কোনটা খাবা, কোন দুধ এনে দেয়, হরলিক্স কিনে দেয়, এটা কিনে দেয়, ওটা কিনে দেয়। আমি কিন্তু গরিব ফ্যামিলির মানুষ হলে ওর কাকা ওকে মহব্বত করে, মানে বোর দেখায় দেয়, আবার লুকায়ে কোমরে টাকা রেখে থই, যে আমার ভাতিজা বুঝি কষ্ট পাবে কখন, আমার ভাই তো পুরাপুরি ভাবে দিতে পারে না। সহ্যের একটা শক্তি আছে, সহ্য আসলে সীমাহীন সহ্য করার ক্ষমতা আল্লাহ হয়তো মার মধ্যেই দেন, বাবার মধ্যে অতটা দেন না। মানে মাফ করুক আল্লাহ, যে আসলে আমাদের জীবনটা তো খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ে বাঁচি আমরা, এটা একটা পরীক্ষাক্ষেত্র, যুদ্ধক্ষেত্র। এই এপিসোডগুলো শুনে যখন মানুষ আমাকে রিপ্লাই দেন যে ভাইয়া কতটুকু উপকৃত হয়েছি জানি না, বাট কতটুকু শিখেছি তাও জানি না, বাট একটা জিনিস এখন অনুভব করি মনে প্রাণে, নিজের জীবনে যত হা হুতাশা ছিল, যত কষ্ট ছিল, দুঃখ ছিল, এগুলো শুনে ভুলে গেছি। কারণ
আমার থেকেও যে মানুষ অনেক বেশি কষ্টে আছে, আমার থেকেও যে মানুষ অনেক বেশি ফাইট করছে, সেটা এই অনুষ্ঠানগুলো দেখলে বোঝা যায়। দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু। এটা শুধু আপনাদের ফিলিংস না, আমারও ফিলিংস। এই এক কথায় বোঝানো সম্ভব না যে একটা রাতের বেদনা কি হতে পারে। যখন রাত 8টা বাজে তখন ছেলে বলতেছে মা ফজরের আজান কি দিয়েছে, আপনি অনুভব করতে পারবেন না যদি আপনার জীবনে এই ঘটনাটা না ঘটে। সো অনুভব করার জন্য আসলে এই মানুষগুলোকে একটু নিজের জায়গা থেকে ফিল করাটা খুব জরুরি, যে না আমি যদি এরকম হতাম, আমার সন্তানটা যদি এরকম হতো, আমার মা যদি আমাকে নিয়ে এরকমভাবে বলতো, এটা খুব জরুরি, খুবই জরুরি। আপনি ভালো আছেন, এটা ব্লেজিং, আল্লাহর ব্লেজিং, আল্লাহ আপনাকে ভালো রাখার সুযোগ দিয়েছে, শুকরিয়া আদায় করি সেজন্য। কিন্তু আপনি যে আজকে এই পলাশের জায়গাটায় যাবেন না বা পলাশের চেয়েও খারাপ অবস্থায় থাকবেন না, তার বিন্দুমাত্র কোনো গ্যারান্টি নাই। সুতরাং এইসব মানুষকে ফিল করাটা খুবই জরুরি, খুবই জরুরি। ওকে, তারপর কি হলো? তারপরে এরকম এর বাবাও কয় যে আর ডাক্তার দেখাবে না, ও ডাক্তার দেখাইয়া কি হবে, টাকা নেও তো ভালো হবে না, এরকম বুঝ আসে। তখন সবাই হাল ছেড়ে দেওয়ার হাল অবস্থা। ছেড়ে দেওয়া, কিন্তু মা তো কখনো সন্তানের হাল ছেড়ে দিতে পারে না বা ছেড়ে দেয় না, এখনো আমি ছাড়েনি। আল্লাহ না করুক কি করবে আমি জানি না। ওকে প্রিয় শ্রোতা, গল্পের মাঝখানে ছোট্ট একটা পজ দিচ্ছি সবার জন্য অ্যানাউন্সমেন্ট। জীবন গল্পের পার্ট 2 বইটি বাজারে আসতে যাচ্ছে খুব শীঘ্রই। যারা অ্যাডভান্স বুকিং দিতে চান, কারণ অল্প সংখ্যক বই আমরা বাজারে আনি প্রতি বছরই ফেব্রুয়ারি মাসকে কেন্দ্র করে, যারা অ্যাডভান্স বুকিং দিতে চান এবং ঘরে বসে পেতে চান নামমাত্র মূল্যে, বইটির মূল্য রাখা হয়েছে মাত্র 200 টাকা। তাদের জন্য আমি বলে দিচ্ছি নাম্বারটি। এই নাম্বারে ফোন করে আপনাকে অ্যাডভান্স বুকিং দিতে হবে এবং এই নাম্বারটি 24 ঘন্টা খোলা থাকে, চাইলে আপনি এই মুহূর্তেই ফোন করতে পারেন। নাম্বারটি হচ্ছে boibajar.com-এর 09611262020। আমি আবারও বলছি এবং ধীরে ধীরে বলছি, প্লিজ নোট করবেন, 09611262020। অ্যাডভান্স বুকিং দিন, 2-1 সপ্তাহের মধ্যেই বইটি আপনার ঠিকানায় পৌঁছে যাবে। বইটির মূল্য রাখা হয়েছে নামমাত্র মূল্য 200 টাকা। ওকে, তো এরকম করতে করতে যখন 15 বছর বয়স, ওই সময় মানে আমি বলি কি দেখো আমরা আরেকবার ঢাকাতে নিয়ে ওকে চেষ্টা করি। 15 বছর বয়সে? 15 বছর বয়স। কোথায় গেলে ছেলেকে ভালো করব, কিভাবে টাকা ম্যানেজ করব, আমার তো টাকা পয়সা নেই, আমার তো ওই সেই 10-12 বছর আগের বয়সের আগেতেই 1 লক্ষ টাকার কিস্তি তুলি, আজকে এখানে নিই কালকে সেখানে নিই। আমার স্বামীর মাসিক আয় কতই বা আসে, দিন 300, বড় জোর 400-500 এরকম হয়, ভাগ্য লটারি গাড়ি চালানো। তাহলে এইরকম খরচ দিয়ে তো ওই কিস্তি চালায়ে, এর চিকিৎসা চালায়ে বা থামথিং যেমন একটা সংসার আছে, নুন ভাত যাই খায়, এটা তো সম্ভব হয় না। কিন্তু সব সময় মানে কষ্টের সাথে যুদ্ধ করে, ও তো ব্যথার সাথে যুদ্ধ করে আর আমি কষ্টের সাথে যুদ্ধ করি, আর ওর পাশে ওর কান্না দেখতে হয়, কতটা কষ্ট লাগে। এরকম করতে করতে এক সময় আমার আরেক খালু, ছোট খালু তো মেয়ের বেলা উপকার করলো, আর মেজো খালুর বললাম কি খালু আপনি একবার একটু আমার হেল্প করেন না, আপনি তো আমার খালু আবার একটু লেখাপড়া জানে। তো বলতেছি আমি ঢাকায় যাব পলাশরে নিয়ে, আপনি একটু টাকা পয়সাও দেবেন বা আপনি আমার সাথেও থাকবেন, আমিও কিছু গুছাই আপনিও দিয়ে, এরকম আছে আমি ওর ঢাকায় নিয়ে দেখবো যে আমার খালুর আবার ছেলে চাকরি করে, গার্মেন্টসে চাকরি করে, মোহাম্মদপুর থাকে, তাহলে ওদের বাসায়ও থাকতে পারবো, আপনার সাথে গেলে পারে আমি ওর রোগ ডাকি দেখি একবার, এবার পিজিতে নিয়ে দেখি। তো পিজি হাসপাতালের বি ব্লকের এক ডাক্তার আছে দিদারুল ইসলাম নাম, আমার এলাকায়, কুষ্টিয়া জেলা, মানে ওই পান্টির পাশে বসে ওনার গ্রামে, উনি সপ্তাহে একদিন রোগী দেখে। তো ওনার কাছে একদিন গেলাম আমার খালুর সাথে করে, যে আসলে ও তো সেই সময় কিন্তু ফ্যাক্টর 8-এর কথা বলেছে, ফ্যাক্টর 8 তখন ফ্যাক্টর 8। তো ওকে ডাক্তার বলেছে একবারে 10-12টা ফ্যাক্টর দিলে নাকি সুস্থ থাকবে। আমি এতটুকু নলেজ আমার আছে, তো আমি সবাইকে বললাম যে তোরা সবাই আমার একটা করে ইঞ্জেকশনের দাম দিতে হবে, আমার ভাইয়ের বললাম, আমার বোনের বললাম, আমার মামারে বললাম। তে আল্লাহ না করুক সবাই হচ্ছে কম বেশি 500 দিক 200 দিক সবাই দেওয়ার চেষ্টা করে বা দেয় বা দেশে ওই পর্যন্ত। এরকম বললি পারে এরকম আমার মনে হয় 16,000 টাকা হয়। 16,000 টাকা হলে পারে আমি ওই টাকাটা আমার পাশে গ্রামের একজন আমার ওর বাপের চাচা লাগে, তার কাছে বললাম কি কাকা আপনি হচ্ছে ঢাকায় যাচ্ছেন, আমার ফ্যাক্টর 8 ইঞ্জেকশন কিনে এনে দেবেন তো, আমার ছেলের কুষ্টিয়ার থেকে পুশিং করাবো। তো কাকার কাছে টাকা জমা দিছি, কাকা আবার এসে সরওয়ার্দী হাসপাতালের সামনে কোন জায়গা জানি ফ্যাক্টর 8 ইঞ্জেকশন কিনতে দেছে, 4টার দাম 8টার দাম হচ্ছে সেই সময় হচ্ছে 16,000 টাকা। জমা দেওয়ার পরে আমি আবার ওই মুহূর্তে পিজি হাসপাতালের ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার খালুর সঙ্গে করে। তো এদিক টাকা যে জমা দেওয়া হয়েছে এটা কিন্তু আমার নলেজ আছে। তারপরে ওই যখনই ওই কাগজপাতিগুলো দেখাইছে ওই দিদারুল ইসলামের, তখন বলতেছে কে আপনি ফ্যাক্টর 8 কিনতে দিয়েছেন কেন, ওকে তো ফ্যাক্টর 9 লাগে, এই মুহূর্তে তাড়াতাড়ি বন্ধ করেন, ওর যদি ফ্যাক্টর 8 পুশিং করেন ও কিন্তু মারা যাবে, আপনারা জানেন না বুঝেন না, ঢাকাতে না নিয়ে এরকম করেন কি করতে। তখন তো আমার টেনশনটা আরো বেড়ে গেল যে আমি কি করবো, হায় আল্লাহ এত কষ্টের টাকা, আমি এত কষ্টের টাকা ইঞ্জেকশন।
তখন ওই কাকার কাছে ফোন দিলাম যে কাকা আপনি কি ওষুধ কিনে ফেলেছেন? তো বললো না, টাকা জমা দিয়ে দিছি। তো বলছি কোনোভাবে কি টাকাটা ঘুরাই নেওয়া যায় না? তো বলে আমি চেষ্টা করে দেখি। তারপরে ফোন দিয়ে বললো কি 15,000 টাকা দেবে তারা, আর 1,000 টাকা তো এটা যে হোক, আমার তো কত টাকা যাওয়ার রাস্তায় তো আমার, এরকম করে টাকাটা ঘুরাইয়ে নিয়ে দিদারুল ইসলাম বললো কি ঢাকা পিজিতে আসে আমার সাথে দেখা করেন। উনি কিন্তু এই বিষয়ের ডাক্তার না, উনি হচ্ছে সার্জারি ডাক্তার, বিবলকে বসে। তো ওনার সাথে দেখা করে উনি আবার বললো আমি তো এলাকার মানুষ, যেহেতু আমি তো এই বিষয়ের ডাক্তার না, তো আমি হচ্ছে ডি ব্লক 15 তলায় এক ডাক্তারের কাছে ফোন করে আমাকে ওইখানে পাঠানোর পরে ওই জায়গায় এসে আজিজুর রহমান এক ডাক্তার আছে হেমাটোলজি, ওনার দেখালাম। উনি দেখে বললে আপনার ছেলের ফ্যাক্টর 9, হিমোফিলিয়া বি। আর ওই সময় হিমোফিলিয়া পেশেন্ট আরও দেখতে পেলাম, ওই প্রথম দেখতে হ্যাঁ পেলেন? ওই 15 বছর বয়সে তখন হিমোফিলিয়া পেশেন্ট দেখতে পেলাম। ওই 15 তলার উপরে রক্ত প্লাজমা লেখেছে, প্লাজমা দিচ্ছি, সেই সময় দেখি অনেকগুলো হিমোফিলিয়ার পেশেন্ট। তখন আমার ভিতরে আসলো না, এই রোগটা বুঝি খালি আমার ছেলের না, এখন তো দেখতেছি অনেক ফ্যামিলিতেই আছে, তাহলে আরো বাদ বাকি বুঝি আছে। তো এরকম করে আমার খালাতো ভাইয়ের বাসায় প্রতিদিন যায় আর 2 ব্যাগ করে প্লাজমা দিই। প্লাজমা লাস্টের দিন দিয়ে চলে যাব। তখন সুসাইডের ঠিকানাও জানি না যে হিমোফিলিয়ার রোগী আছে বা সুসাইডি আছে, এখনো অনুমান আসেনি। সোসাইটি আছে। তারপরে ওই শেষের দিন দেখি যায় একটা ছেলে বাপের সাথে আইছে, বয়স মনে হয় 18 বছর এরকম, তা হাঁটু ফোলা খুঁড়াই হাঁটতেছে। তাই আমি বলি বাবা যে হিমোফিলিয়া রোগ, তখন আমার অনুমানে আসলো যে হিমোফিলিয়া তো আরো আছে দেশে, আমার ছেলের না, আমার ছেলের তো আমরা উল্টা চিকিৎসা একেবারে, তখন কিন্তু একেবারে পঙ্গু হয়েই গেছে। তখন আরেকজন বলতেছে এর সুসাইডি আছে, আপনি জানেন না কি হিমোফিলিয়া সুসাইডি আছে? আমি বলছি না, আমি তো কিছু জানি না, হিমোফিলিয়া সম্পর্কে তো আমার তো কোনো ধারণাই নেই, সে যে কি রোগ এটা তো জানি না। আর ডাক্তার বলে কি আপনার বংশে আছে, বংশগত রোগ, মামুদের থাকলে ভাগ্নেদের আসে। না, আমরা তো কারোর পাইনি আসলে আমার মামাদের তো থাকলে আমরা জানতাম, বা আমার একটা ভাই আছে আল্লাহ রহমতে ভালোই আছে, আল্লাহ না করুক সুস্থ আছে, জানিনি বুঝবো কি করে যে হিমোফিলিয়া বংশগত রোগ বা মামুদের থাকলে আসে? না, কারোর বংশেই নেই আল্লাহ রহমতে। ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু আসলে বংশগত জিনগত ব্যাপার আমরা যতদূর জানি, কিন্তু এখানে এটা পেলাম যে কারো বংশে না থাকার পরেও এটা হচ্ছে, নতুন একটা তথ্য পেলাম আমি। যাই হোক, এটা ডাক্তাররাই ভালো বলতে পারবেন। ওকে, তারপরে ওই বললাম কি তাহলে হচ্ছে সুসাইডের ঠিকানা যদি আমার দিতেন তাহলে আমরা একটু উপকার পাতাম, আমরা তো দেখতেছেন আমার ছেলের কি অবস্থা। তখন ওই ছেলের বাবা বললো তাহলে একটা কাগজ কলম, তখন তো আমার কাছে কোনো কাগজ নেই, কলম নেই, কিসের লিখিতে নেবো? তো একটা নার্সের বললাম একটা কলম দেন আর একটু কাগজ দেন, আমরা একটা ঠিকানা লিখে নেব। তো তখন ওই নার্সটা দিল, তখন ওই কলাবাগান শুক্রবার তল্লাবাগ সনি হাউস, আমার ওই মানে সোসাইটির মেন স্যারের সভাপতি স্যারের বাসার উপরে তখন ছিল, এখন পান্তপাতে হয়েছে। তো ওই ঠিকানাটা লিখে দিলি পরে আমরা দেশে চলে গেলাম। দেশে চলে গেলে তাহলে কিভাবে সদস্য করাতে হবে, 1290 টাকা লাগে সদস্য, তারপরে জন্ম নিবন্ধন লাগে, আরও কাগজপাতি লাগে, এইগুলা দিয়ে আমার খালুর পাঠালাম। তখন ওই টাকাগুলোকে শেষ করে গেলাম, 15,000 টাকা শেষ করে গেলাম, আরও বাকি টাকা আরও আমার খালুর কাছে আরও 5,000 খরচ করে গেলাম। যে তারপরে 15 দিন পরে করলাম খালু আপনি তো সব জায়গা চিনেন জানেন, ওর আব্বার দ্বারাই তো সম্ভব না, তা আপনি ওর সদস্যটা করে আসেন। দেখি ইনজেকশন বলে পাওয়া যায়, সদস্য হওয়ার সাথে সাথে ইনজেকশন পাওয়া যায়, ফ্রি ইনজেকশন। তো ওটা নিয়ে আসে দেন, ও তো অনেক অসুস্থ, ব্যথায় কান্নাকাটি করে। তখন আমার খালু কথাটা মানলো, আবারও নিজের টাকা দিয়েই এসে সদস্য হয়ে 2টা ফ্যাক্টর নিয়ে যায় দিল। কিন্তু ওই ফ্যাক্টরটা যে কি ইনজেকশন, কিভাবে পুশিং করতে হবে, কিভাবে দিতে হবে, তখন আমরা মোটেও জানি না। তখন ওই সোসাইটির হাসনাতুর উনি ইনজেকশন বিতরণ করে, উনিও কিন্তু হিমোফিলিয়া পেশেন্ট। তো ওনার কাছে ফোন করলাম যে কিভাবে গুলাইতে হবে, দিতে হবে, ডাক্তাররা বোঝে না, কেমনে খোলে, চাপ দিলে খোলে কেমনে, আপনার এলাকার ডাক্তাররা বোঝে না, কোনো মানে এমবিবিএস ডাক্তারই বোঝে না, ওইটা এতটাই ভিআইপি ভাবে থাকে, মানে প্যাকেটিং করা থাকে যে কিভাবে গুলাতে হয়, কিভাবে করতে হয়, যে কোনো এমবিবিএসই বোঝে না আসলে, যারা একবারও পুশ করেনি তারা বোঝে না। ওরে সর্বনাশ। তারপরে ওই হাসনাতের সাথে কথা বলা নিলাম, যে বললো এই জায়গায় একটু চিপা আছে, এই জায়গায় চাপ দেন এমনিতে খুলে যাবে, ওর ভিতরে পানি আছে, ওর ভিতরে সিরিজ আছে, কিন্তু বাইরে তো একটা বাটারফ্লাই কিনা লাগবে, 21 সাইজের একটা বাটারফ্লাই কিনে ওই ইনজেকশনটা আস্তে আস্তে রগের মধ্যে পুশিং করা লাগবে। তখন ওরকম করলাম। ওরকম আর এক দেশের ডাক্তারের কাছে নিয়ে যায়, এমবিবিএস ডাক্তার, উনি বোঝে না, ওনার কাছে নিয়ে যায়, অনেক দিন ধরে ওই ইনজেকশনটা পুশিং করায়, ভয় যে কেমনে হয়তো নষ্ট হয়ে যাবে, এলাকার ডাক্তারদের দেবো না। এরকম করতে করতে যখন ওর রমজান মাসে শুরু
হবে তার 7 দিন আগের থেকে ওর দেখা যায় যে ওই সদস্য হওয়ার পরে ঘাড়ে এতটাই ব্যথা যে সেই ব্যথা সহ্যের বাইরে, 1 সপ্তাহ হয়েই গেছে বাসায় থাকার পরে। তখন কি করব, টাকা নেই, পয়সা নেই, কি করি, ঢাকায় যেতে গেলে তো আর 2-1 হাজারের কাম না। এরকম করতে করতে সুদের উপর টাকা নিলাম 20,000, সুদের উপর টাকা নিয়ে সুসাইডি চালাম সরাসরি ফোন দিয়ে। আর ওই সুসাইডিতে আবার ওই যে আমরা যখন বর্তমান যেখানে আছি ডলি ম্যাডামের কাছে, ওইখানে পাঠাই থেরাপির জন্য। তো সুসাইডি চলে আসলি পারে ওই হাসনাত করলো কি, ওরে আবার ফ্যাক্টর গুলাইয়ে দিল, কেমনে খুলো ওটা আমার বোঝা হয়ে গেল বা শিকা হয়ে গেল, এটা ডাক্তার লাগে না। এখন আমি নিজেই সব কিছু করি। এখন আমি মিক্স করে দিই, আম্মু পুশ করে দেয়। এখন ব্লাড থেকে শুরু করে সবকিছু আম্মুই আমাকে শরীরে পুশ করে দেয়। আচ্ছা, এরকম করতে করতে করার পরে ওখানে পাঠাইলো যে জায়গায় ডলি ম্যাডামের ফোন দিল, সিট যদি ফাঁকা থাকে তাহলে হচ্ছে পলাশকে ভর্তি করে নেন। আচ্ছা, এটা কি এখানে কি ফ্রি করায় সব? না, না, ফ্রি না, free এখানে প্রতি সপ্তাহে 1500 টাকা করে দিতে হয়। আর এখানে শুধু চিকিৎসা বলতে শুধু হচ্ছে এক্সারসাইজ করানো হয় এবং ব্যায়াম। কারেন্ট শটের মতো থেরাপি দেওয়া হয়। আচ্ছা। আমাদের যখন যে কোনো জয়েন্টে ব্লিডিং হয়, ব্যথা হয়, ফুলে যায়, হ্যাঁ। ওই ফুলাটা হচ্ছে কমতে চায় না, ওইখানে একটি কোষ টাইপের জীবাণু জমে যায় ওই জয়েন্টের ভিতরে। তো ওইটা ছাড়াতে হলে পারে ফিজিওথেরাপি করতে হয় এবং এক্সারসাইজ করতে হয়। এই জন্য আর কি ওইখানে ভর্তি হওয়া হয়। সব মিলিয়ে 1500 টাকা, সপ্তাহে থাকা বা থাকা, খাওয়াও দেয়। খাওয়া ঠাওয়া সবকিছু থেরাপি মিলিয়ে 1500 টাকা। হ্যাঁ, এটা এটা- নামমাত্র মূল্য একেবারে। হ্যাঁ, এটা হ্যাঁ, মেবি এই জন্যই তো একটা এখানে আসি। চ্যারিটির উপরে চলে মেবি মনে হয়, আমি Definitely শিওর চারটের জানি উপর না। চলে। এটা কোথায় এটা? এটা এই ফিরোজাবাদ তোপখানা রোড, ফিরোজাবাড়ি প্রতিবন্ধী শিশু বাংলাদেশ হাসপাতাল। শিশু কল্যাণ পরিষদ। আচ্ছা, আমরা আপনাদের অ্যাড্রেসটা বলে দিলাম, যদি কেউ প্রয়োজন মনে করে আপনাদের সঙ্গে যোগাযোগ করবে। থ্যাংক ইউ। এই ধরনের কাজ যারা করছেন তাদেরকে বেশি বেশি করে হাইলাইট করা উচিত, তাদেরকে বেশি বেশি করে লাইমলাইটে নিয়ে আসা উচিত, তাদেরই আসলে গণমাধ্যমে কথা বলা উচিত। বলেন। তারপরে শুরু হলো ওই যে মানে আজকে রমজান চাঁদ উঠবে, ওই দিন আমি ঢাকাতে আসছি। আসার পর ওর বাপেও আইছে, আমার খালু, আমরা 4 জন আইছি। আসার পর ওইখানে তো কোনো মহিলা মানুষ, 1 জন ছাড়া 2 জন রাখে না, কোনো পুরুষ মানুষ রাখে না। তখন কিন্তু আমি সর্বপ্রথম ঢাকায় এসেছি, কিছু মানে তখন তো থাকবেন বুঝি কই, না, হ্যাঁ। থাকবো কই, খাবো কই, কিভাবে চলবো, হাসপাতালের নিয়ম কানুন জানি না। তো ওইভাবে আমাকে রেখে ওরা 2 জন দেশে চলে গেল। আর আমার একদিন ওই যে সাথে গেছি না কলাবাগানে, তখন ওই সুসাইডি ছিল, এখন গেছে বর্তমান পান্তপাতে। চিনা হয়ে গেলে ওরা রেখে চলে গেছে। আমার ছেলের ব্যথা যন্ত্রণা কর্মেই বেশি, থেরাপিও দিতে পারি না। আল্লাহ কি করব, কোথায় যাব। তারপর এমন ভাবে জ্বর করছে, কিছু হয় না। পরে আমি ভাবছি যে আমি তো পিজির থেকে ওকে প্লাজমা দিছি, আমি তাহলে রিক্সাওয়ালার বলে ওকে কোলে করে প্রেস ক্লাবে যায়, রিক্সাওয়ালার বলে যায় আমি ওই পিজিতে যাই, ওর বিলাট দিয়ে দেখি যে কমে নাকি। ডলি ম্যাডামের কাছে লিখিত নিয়ে তা আমি পিজিতে গেলাম। বাড়িতে আমি বলিনি যে আমি এই কাজটা করতেছি। পরে আমি ওর 2 ব্যাগ প্লাজমা দিলাম ডিবলোকে যায়। ওই তারপর ওকে বসা রেখে আসে, আউটডোরে টিকিট করা লাগে, এন্ট্রি করা লাগে, আবার নিচতলায় টাকা জমা দেওয়া লাগে, স্যাম্পল জমা দেওয়া লাগে, এরকম করে আবার বাটারফ্লাই কিনতে নামা লাগে। আমি কিন্তু তখন একদম নতুন ঢাকাতে, এবং সব করছেন আপনি ওকে কোলে কোলে করে? ওকে পরে একবার নিয়ে যা বসা রেখে আমি এগুলা করে আবার ওর কাছে যাই। পরে ওই তখন ও মুভ করে কিভাবে আপনার কোলে চড়ে? হ্যাঁ, তখন আমার কোলে চড়ায়। তখন তো 2 পায়ে, এখন তো তাও 1 পায়ে একটু চাপ আমার দিতে পারে। সেবার এমন অবস্থা হচ্ছিল যে একেবারে কোলে মরণ উঠতে কোনো। পারতেছিলাম না। এই কাহিনীটাই শোনেন, দেখেন কত বড় লম্বা করে। হ্যাঁ, বলেন please। পরে ওটা আমি 2 ব্যাগ প্লাজমা দিয়ে নিয়ে আবার ওইখানে ফিরে যাই। তো ব্যথা কমে না, 2 ব্যাগেও কমে নাই। তারপরে আবার ম্যাডাম বলে কি ওর তো ব্যথা কমে না, আবার সুসাইডে নিয়ে যান, দেখেন ফ্যাক্টর দেয় কিনা। আবার আমি সুসাইডে নিয়ে গেছি পরের দিন সুসাইডে নিয়ে যা, আবার ওই 250 ইউনিট 4টা ফ্যাক্টর একসাথে দেশে হাসনাত নিজে পুশিং করে দেশে। কিছুতেই কাজ হয় না। এরকম 10 দিন আমি ফিরোজাবাড়িতে আছি। ও মানে একদম মরার মতো হয়ে গেছে, এমন অবস্থা। ওর ওই কাহিনীটা উঠলে কেউ বলেনি যে বাঁচবে। তুমি একটু বলো তো বাবা, মানে কেমন লাগে ফিলটা ওই সময়, কি হয়? ফিলটা আর কি বলে বোঝাতে পারবো না। যাদের হ্যামোফিলিয়া আছে তারা ছাড়া কেউই বুঝবে না আসলে যে ব্যথার যে কত যন্ত্রণা। হ্যামোফিলিয়া ছাড়া অন্য কোনো রোগে মনে হয় এত ব্যথা নাই, এতটাই কষ্টকর। আর আমার সেবার ঘাড়ে ব্যথা হচ্ছিল, তো ঘাড়ে আর আমাদের মস্তিষ্কে আর হিপ জয়েন্টে ব্লিডিং হলে সব থেকে বেশি কঠিন হয়। তো আমার হচ্ছিল সেবার ঘাড়ে ব্যথা হচ্ছিল, একটু বসতেও পারতাম না। আমি যে আম্মুকে এখন তো এরকম করে ধরে তাও একটু কোলে উঠি, তখন একেবারে হাত মানে হয়ে গেছিলাম। আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম আমার ফেসবুকে, আপনারা নিশ্চয়ই জানেন। স্ট্যাটাসটা ছিল যে 18 বছরের একটা ছেলেকে কোলে করে তার মা স্টুডিওতে এসছে। এরা প্রথম যেদিন এসেছিল আমার কাছে, আমি খানিকক্ষণ কথাবার্তা বলে আমি গল্পটা নেইনি মানে আমি নিতে পারিনি আসলে, কারণ আই ওয়াজ নট মেন্টালি রেডি। আমি যখন শুনি আসলে খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি, তো আসলে আমি ফিল করার চেষ্টা করি, টু বি অনেস্ট, নইলে আমার ভিতর থেকে কথাগুলো আসবে না।
কী করবেন? এই একটা মানুষ ভয়ঙ্কর রকম কষ্টে আছে, আপনি যদি ফিল না করে অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে শুধু বলে যান, তাহলে আমি মনে করি যে এটা সম্ভব না, এই অনুষ্ঠান সঞ্চালনা করা সম্ভব না। তো আমি ফিল করার চেষ্টা করি। অ্যান্ড দি থিং ইজ দ্যাট আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন তো, 18 বছর ধরেই ভদ্রমহিলা ওকে কোলে কোলে করে পুরো বাংলাদেশ চষে বেড়াচ্ছে, কখনো ঢাকা, কখনো ঝিনাইদহ, কখনো কুষ্টিয়া, কখনো এদিকে ওদিকে, 18 বছর ধরে যশোরে যায়, যশোরও যান, এবং ওর একটা পা ফেলার শক্তি নাই, মানে ওর শরীরের অবস্থা এরকম। তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে? ওর বাথরুম করা বলেন, ওর খাওয়া দাওয়া বলেন, ওর গোসল করানো বলেন, সবই মহিলা। মা কি জিনিস! আমি তো বারবারই বলতেছি যে আজকের এই এপিসোডটা আপনাদের খুব মনোযোগ দিয়ে শোনা উচিত, দেখা উচিত। অনেকগুলো অ্যাঙ্গেল আছে আজকের এই গল্পে। তারপরে কি হলো? আপনি ওটা কমতেছিল না ব্যথা? হ্যাঁ, ওইভাবে ফ্যাক্টর, তারপরের দিন আবার ম্যাডাম বলে কি আবার ফ্যাক্টর দিয়ে নিয়ে এসো সুসাইড। ফ্যাক্টর সেই সময় সুসাইডে আমাকে অনেক হেল্প করে, যেটা অন্য রোগীকে করেনি, কিন্তু ওর ওই মানে ঘাড়ের ব্লিডিংটা অনেক ভয়াবহ দেখে ওরা অনেক হেল্প করে। তারপর এরকম 10 দিন যাবত আমি ফিরোজা বাড়িতে আসি, কোনো পরিবর্তন নেই। ছেলের অবস্থা একেবারেই দুর্গতি, এতটাই জ্বর এসেছে যে শরীরের তাপমাত্রা এতটাই বেশি, কোনোভাবে নিয়ন্ত্রণ। ম্যাডাম তো ভয় পেয়ে গেছে, উনি থেরাপির ম্যাডাম, উনি ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে যায়, বলে কি ওকে মেডিকেলে নিয়ে ভর্তি করেন। আমি সেই মুহূর্তে একলা মহিলা মানুষ, 2টো ব্যাগ, আমার সন্তান, আমি কি করে ঢাকা মেডিকেলে পৌঁছাবো? কোথায় 9তলা, কোথায় ইমার্জেন্সি, কোথায় কি, আমি কি করে সম্ভব? তখন তো আমার কান্না আরও বেড়ে গেল। তখন আমি বাড়িতে আবার খালুর কাছে ফোন দিলাম, খালু সকালও আপনি এই মুহূর্তে রাতের মাঝে ঢাকায় চলে এসে আমার সকালে ঢাকা মেডিকেলে নিয়ে যায়, আমার ছেলেকে ভর্তি না করে ছেলে বাঁচবে না, ডাক্তার বলে দিয়ে। তখন আবার খালু দেখি সকালবেলা হতে হতে টাকা সংগ্রহ করে নিয়ে খালু চলে এসেছে। পরে ওকে নিয়ে ঢাকা মেডিকেলে ওই হেমাটোলজিতে সিট খালি নেই, পরে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেছে। ঢাকা মেডিসিনের ডাক্তাররা জানে না যে হিমোফিলিয়া রোগে কী চিকিৎসা দিতে হয়, তাৎক্ষণিকভাবে কি ব্যবস্থা নিতে হয় জানে না। তখন বিনীতভাবে রিকোয়েস্ট করতে চাই, বিশেষ করে সরকারের কর্তৃপক্ষ যারা আছেন, প্রচারণা দরকার, মানুষকে সচেতন করা দরকার, এবং আমার মনে হয় এটার উপরে একটা ভালো প্রতিষ্ঠানও দরকার বাংলাদেশে, যে একটা স্টেপ নেওয়া দরকার। এই যে হিমোফিলিয়া সোসাইটি নামে যে প্রতিষ্ঠানটা আছে, এটা তো আলটিমেটলি এটা একটা দাতব্য প্রতিষ্ঠান, বাইরে থেকে হেল্প আসে। হ্যাঁ, এটা একটা বেসরকারি প্রতিষ্ঠান এবং সবাই মাফ করবেন যদি আপনাদের সম্পর্কে কোনো মিস ইনফরমেশন দিয়ে থাকি, কারণ আমার যতটুকু জানা নাই, ওরা যেটাকে বলছে সেটা মিস ইনফরমেশন হতে পারে। বাট আই উড অ্যাপ্রিসিয়েট যে আপনাদের ভেতর থেকে কেউ যদি ভবিষ্যতে আমি সুযোগ হয় আমারই এরকম কোনো একটা অনুষ্ঠানে আপনাদেরকে প্রমোট করতে চাই, কারণ আমি আজ পর্যন্ত এটা নিয়ে 3 নম্বর কেস হিমোফিলিয়া বির ওপর বা হিমোফিলিয়ার ওপরে সবাই এসেই আপনাদেরই কথা বলেছে, এবং এটা ছাড়া আর কোনো প্রতিষ্ঠানের কথা বলতে পারেনি। তারাও অনেক ভালো, জি, যতটুকু সম্ভব গাইডলাইনের থেকে শুরু করে চিকিৎসা ব্যাপারে তারা হেল্প করার চেষ্টা করে। এই যে আমি ঢাকাতে আসি 10-15 হাজার টাকা নিয়ে আসি, যে বাড়ি আসি, কিন্তু ওকে আমি 10-15 হাজার টাকা জমাতে কয় মাস লাগে? এই যে 4-5 মাস ভরে জমাইয়ে আবার আসি, কোনো সময় 2 মাস পরেও আবার আসি। এক বেলা রেস্টুরেন্টের খরচ ঢাকা শহরে কোনো ব্যক্তির অসংখ্য ব্যক্তির এক বেলা রেস্টুরেন্টের খরচ, হ্যাঁ, এরকম আসি। মানে টাকাগুলো যে ভাও করে নিয়ে আসি, আমি যখন আবার বাসায় ফিরে যাই তখন তোর ব্যথা ওরকমই থাকে। গ্রামের মানুষ দৌড়াই আসে, ওকে হাঁটতে পারেছে, এত টাকা খরচ করে কি লাভ হলো, ওর তো হাঁটতে পারে না, বারবার ওকে ঢাকা নেন কে, সাহায্য কত দেবে মানুষ, এরকম ধাক্কা দেওয়ার কথা বলে মানুষ। কতবার দিব, ও কি নাকি আছে, আরো তো দেশে মানুষ আছে, কাকে দেব সাহায্য? আমার সামনে পর্যন্ত এসে বলে কিন্তু আমার আপনজনে ও তো মরে যাবে, তো ওকে চিকিৎসা করে কি হচ্ছে? ওর তো চিকিৎসা করে কোনো লাভ নাই। আজকের এই গল্পে অনেকবার ইন্টারাপ্ট করেছি, প্রয়োজন মনে করেছি বলে ইন্টারাপ্ট করেছি। আমি এত ইন্টারাপ্ট করি না, আমি মনোযোগ দিয়ে গল্প শুনি, এটাই আমার কাজ। কিন্তু ইন্টারাপ্ট করেছি একটা কারণে, যে এই জায়গাগুলো আমরা স্কিপ করে যাব। আমি জানি যে আজকের এই গল্প শুনে সবাই হেল্প করবে না, আমি জানি যে সবার আর্থিক সহযোগিতা সেটা হবে না। কিছু মানুষ করবে, কিছু মানুষ দেখবে, কিছু মানুষ দেখবেও না, কিছু মানুষ স্কিপ করে যাবে, এটাই স্বাভাবিক। এই জায়গাটায় মানুষকে জোর করা যায় না। সে যদি ইন্টারেস্ট ফিল করে তাহলেই দেখবে, ইন্টারেস্ট ফিল না করলে দেখবে না। সে যদি মনে করে আমার কথা শুনবে, ওরা কথা শুনবে, তাহলে এটা সম্পূর্ণ তার ব্যক্তি স্বাধীনতার বিষয়। কিন্তু আমি একটা জায়গা না খুব সাধারণীকরণ করার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যেটা করা সম্ভব। কি সম্ভব জানেন? যে একটা মানুষ আপনার কাছে, আমি এই গল্পটা বাদ দেন, একটা মানুষ আপনার পাশে অসুস্থ, একটা মানুষ আপনার পাশে খুব বিপদগ্রস্ত, একটা মানুষ আপনার পাশে খুব বেশি নিড নিয়ে আছে কোনো একটা জিনিসের, ওই জায়গাটায় আমাদের খুব কমন পারসেপশনের জায়গা হচ্ছে যে কোনো একটা মানুষের পাশে দাঁড়ানো মানেই হচ্ছে অর্থনৈতিকভাবে তাকে সাহায্য করতে হবে, কোনো একটা মানুষের পাশে দাঁড়ানো মানেই হচ্ছে আমার পকেট থেকে কিছু খরচ হবে, কোনো একটা মানুষের পাশে দাঁড়ানো মানেই হচ্ছে যে নিশ্চয়ই সেখানে কিছু না কিছু ব্যাপার আছে যেটার সাথে ইকোনমি জড়িত। এইটা হচ্ছে একটা ভয়ানক রকমভাবে মিসকনসেপশন। কিচ্ছু করার দরকার নাই, জাস্ট একটা উইল রাখেন, গুড উইল, যে না ভাই তুমি বিপদগ্রস্ত,
আমি তোমার সাথে আছি, উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ, আমি তোমার সাথে আছি। এই যে সাথে আছিটা, এই সাথে আছিটা কখনো কখনো অর্থ দিয়ে সাহায্য করলে যে সাহায্য হয় তার চাইতে কয়েক কোটি গুণ বেশি হেল্প হতে পারে। আমাদের এই সাথে থাকার খুব দরকার, খুবই দরকার। হ্যাঁ, আজকে এখানে যে পলাশ, এই পলাশটা এসে যে গল্পটা বলে গেল, এরকম অনেক পলাশ বাংলাদেশে আছে যারা হয়তো এখানে আসতেও পারবে না, গল্প বলতে পারবে না, আপনার বাড়ির পাশেই আছে। এই পলাশদের সাথে আপনাকে থাকতে হবে, এইটা আপনার দায়িত্ব। এবং এটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ টেস্ট, মানে রিলিজিয়নের জায়গা থেকে ওয়ান কাইন্ড অফ টেস্ট এবং প্রকৃতিগতভাবে ওয়ান কাইন্ড অফ টেস্ট। কারণ আল্লাহ আপনাকে আজকে সুস্থ রেখেছে অসুস্থ মানুষগুলোকে আপনাকে কোনো না কোনোভাবে সহযোগিতা করার জন্যেই। কারণ আপনি যদি এদের পাশে না থাকেন তাহলে দিন শেষে গিয়ে আপনি যখন অসুস্থ হবেন তখন দেখবেন আপনি কাউকে পাচ্ছেন না। সো পাশে থাকাটা খুবই জরুরি। হ্যাঁ, তো তুমি, আমার মনে হয় যে তোমার এগুলো শুনতে শুনতে তুমি অভ্যস্ত হয়ে গেছো এবং এগুলা তোমাকে ওইভাবে এখন আমাকে আর করে না, বাট এটা বলা উচিত না, এটা করা উচিত না। হ্যাঁ, চলেন তারপর। কিন্তু আমি আর পলাশ বুঝি বা আমার ফ্যামিলি ভালো আছে, আমি কাউকে দায়ী দোষী করবো না। আসলে আল্লাহ পাক আমার রহমত নাজিল করেছে, এটাও আমার নেই। আপনার বাড়িতে কি কি আছে আমাকে একটু বলেন তো। আপনার হাজবেন্ড এখনো ভ্যান চালায়? হ্যাঁ। আচ্ছা, জমি জমা ঘর বাড়ির কি অবস্থা? ঘর বাড়ির অবস্থা বলতে মানে 20% জমি আছে শুধু বাড়ির, তা 2 ভাই, ওনার বাবারা 2 ভাই। তো ওই বড় ভাই, ওর ছোট কাকাটা আবার বিয়ে করার পরে ওই শ্বশুর বাড়িতে একটু অর্থ পায়ে একটা ওয়াল করে ঘর দিছে, আর আমার ঘরটা কাঁচা, টিনের বেড়া, টিনের বেড়া, মাটির ঘর, টিনের বেড়া মাটির হচ্ছে নিচে মাটি। হ্যাঁ, মাটি। এইভাবেই জীবনযাপন। আচ্ছা, কিন্তু করব, আশা করব কোত্থেকে? মানুষের আশাটাই তো সন্তান, স্বামী সন্তান। কিন্তু আমার স্বামীটাও আজকাল অসুস্থ। জমি টমি নাই, নিজের জমি নাই, এইটুকু ভিটামাটি যতটুকু জমি, এই 20 শতক জমি, সব কাজে আমাকে সমস্যা ফেস করতে হয়। আমাদের দরকার কমোড বাথরুম, তারপরে ভালো ওয়াশরুম দরকার, কিন্তু কি করব, এইভাবে কষ্ট করে চালাতে হয়। একটা চেয়ার কিনে নিছি, যে কমোড চেয়ার আছে না, একটা চেয়ার ভাঙছে আর একটা চেয়ার কিনছি, কি করব? কমোড বাথরুমকে আমার মতো মানুষের সঙ্গে এগুলো তো আপনাকে ওকে ধরে ধরে নিয়ে গিয়ে, হ্যাঁ, ওকে নিয়ে যা বসায় রাখি। এমনকি হাতে ব্লিডিং হলে পানিটাও ব্যবহার করাই দিতে হয়। আমি মা কি করব? লজ্জা শরম তো সবারই আছে, কি করতে পারি? একটা মা কি করতে পারে? সন্তানের জন্য কি করতে পারে? এটা যাক, এটাও আমি আমার ভাগ্যের সাথে মেনে নিছি, আমার ছেলেও মেনে নেছে। তোমার মা কখনো রাগ করে না তোমার সাথে? ক্ষিপ্ত হয় না? ক্ষিপ্ত হলে কি, আমি তো কি বলবো, কিছু বলার নাই। তো মাঝে মাঝে তো হতে পারেই, আসলে তো কন্ট্রোল থাকে না সব সময় একরকম, অভাবনা সন্তানকে বকা দেয় এবং বকা দেয় কিছুক্ষণ পরে দেখবেন আবার গিয়ে আদর করতেছে। মা ছাড়া আর কেউ করে না আসলে, জানেন, মা ছাড়া আসলে সম্ভব না। এখন আমি যেটা বলি যে আল্লাহ আমাকে হেমোফিলিয়া দিয়েছে, সেটাও মেনে নিলাম, আজীবন রাখবে সেইটা ভালো লাগে, মেনে নিলাম। আমি এখন একটু হাঁটাচলা করে নিজের কাজটা করার মতো হতে চাই। আমার স্বপ্নে হাঁটাচলা করতে চাই। তোমার ট্রিটমেন্ট রিসেন্টলি বন্ধ হয়ে গেছে। তুমি আমাকে যখন এই অনুষ্ঠানে আসো, ভেরি ইন্টারেস্টিং, আমি বলি বারবার যে আজকের এখানে আমি বারবার ইন্টারাপ্ট করছি, যতগুলো কেস আমি এনেছি আজ পর্যন্ত জীবন গল্পে, কোনো কেসের সাথে কোনো কেসের মিল নাই। 2টো জীবন গল্পে হিমোফিলিয়া এ, হিমোফিলিয়া বি নিয়ে কথা হয়েছে। তাহলে এই কেসটাকে আমি কেন আবার আনলাম? এটাই হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট, যে জায়গাটা আমি প্রথম থেকে বলার চেষ্টা করতেছি। ও ফ্যাক্টর 9, ফ্যাক্টর 8 বা যেটাই বলি না কেন, হিমোফিলিয়া সোসাইটিতে গেছে, সব কিছুর ব্যবস্থা মোটামুটি হয়ে গেছে। ও মোটামুটি চাইলে এখন এইরকম যেভাবেই হোক না কেন দিনাতিপাত করতে পারে, মোটামুটি বুঝে গিয়েছে। কিন্তু রিসেন্টলি ওর ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেছে। এবং ট্রিটমেন্টটা কেন বন্ধ হয়ে গেছে এটা শুনে। হ্যাঁ, আমার হচ্ছে এখন আপাতত ফ্যাক্টর ইনজেকশন দিলে পরে কোনো কাজ করতেছে না। তো এই বিষয়ে রিসেন্টলি 5 তারিখে গিয়েছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হেমাটোলজি বিভাগের হেমোফিলিয়া বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বলতে। তো আমাকে বেশ কিছু টেস্ট দেয়, ফ্যাক্টর 8, 9 এবং হচ্ছে ইউনিভিটর নামে একটা সমস্যা হতে পারে হেমোফিলিয়াদের যদি ফ্যাক্টর কাজ না করে। তো টেস্ট করার পরে ফাইনালি ইউনিভিটর ধরা পড়ছে। এখন ইউনিভিটর, এখন যদি জানতে চান গুগলে গিয়ে সার্চ করে দেখবেন যে ইউনিভিটরটা আসলে কি। এখন ফ্যাক্টর প্লাজমা একেবারেই দেয়া যাবে না, যত যন্ত্রণা ব্যথা যাই হোক এখন দেয়া যাবে না। মানে এটা আসলে কি কাজ করে তোমাকে বুঝিয়েছে বিষয়টা আসলে কি? এইটা হলে পারে, মানে এইটুকুই বলেছে যে ফ্যাক্টর প্লাজমা ইউজ করা যায় না, তাহলে মারাত্মক সমস্যা হয়ে যেতে পারে। আর এখন পর্যন্ত তারপরে বিষয়টা দাঁড়িয়েছে এরকম যে ওর যদি এখন ব্লিডিং হয় তাহলে ওটা আটকানোর আর কোনো পথ নাই, আর কোনো পথ নাই। ভয়ঙ্কর, চিন্তা করেন। এমন একটা ব্লিডিং যে 1 সপ্তাহ হবে না, এর কোনো নিশ্চিত নেই। 1 সপ্তাহে সুস্থ থাকবে এমন কোনো নিশ্চিত উপায় নেই। আর এই ইউনিভিটর হচ্ছে সারানোর যে মেডিসিন ইনজেকশন এখন পর্যন্ত বাংলাদেশে আসে নাই। ওকে, তারপরে এখন এটা কি করতে হবে? ডাক্তার তোমাকে কি বলছে? এখন ডাক্তার আপাতত বলছে যে ইন্ডিয়াতে যাই দেখলে দেখতে পারো, আর তোমার পায়ের যে শরীরের যে অবস্থা, ইন্ডিয়াতে যাই হয়তো হাঁটাচলা করতে পারবা, অনেক টাকার দরকার, কিন্তু
সেই সামর্থ্য তো দেশে থেকেই নিজে চিকিৎসা করতে পারি না, এখন যাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। তো বাংলাদেশে ট্রিটমেন্ট করতে পারেন, ও ইন্ডিয়াতে গেলে কোথায় যেতে হবে? ইন্ডিয়াতে ভ্যালোরে সিএমসিতে যেতে হবে। সিএমসি মেডিকেল কলেজ। তুমি কি খোঁজ খবর নিয়েছো কিছু আছে কি? হ্যাঁ, পাসপোর্টও করা হয়েছে, কিন্তু পাসপোর্ট করা হয়েছে। হ্যাঁ, সমস্যার জন্য আচ্ছা, তারপরে তুমি হলো আমার এই অনুষ্ঠানে আসলা, জি। এই খোঁজ খবর পেয়ে যে হলো এখানে গিয়ে কোনো ব্যবস্থা করা যায় কিনা। দ্যাটস ওয়াই হি কেম হিয়ার। অ্যান্ড ওখানে গিয়ে ট্রিটমেন্ট করতে কত টাকা লাগতে পারে? মানে আমাদের তো আসলে কোনোটাই ফিক্স করা না ওইরকম, তো আনুমানিক বলছে যে 15 থেকে 20 লক্ষ টাকা লাগতে পারে। তোমার শরীরের যে কন্ডিশন, যত দেরি করবা তত আরো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তোমাকে 1 বছর আগে যেরকম দেখছিলাম, এখন দেখে তো আরো বেশি সমস্যা। তাওয়াক্কাল তো আল্লাহ। তুমি যেহেতু এই অনুষ্ঠানে এসছো, আমরা যেহেতু তোমাকে প্রেজেন্ট করছি, কিছু না কিছু তো আমরা হেল্প করতেই পারবো। কারণ এটা আমি সবসময় বলি, আমার সবচেয়ে বড় কনফিডেন্টের জায়গা হলো আমার অনুষ্ঠানের শ্রোতা এবং দর্শক যারা আছেন তারা। আমরা বেশ কয়েকটা এপিসোড করতে গিয়ে আমরা যেই ধরনের হেল্পের জায়গা থেকে যখন আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো প্লেস করি বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো প্লেস করি, আমরা যেই অসুবিধাগুলো ফেস করেছি, বিশেষ করে দেশের বাইরে যারা আছেন তাদেরকে বলি, অনেক সময় আপনারা যেভাবে ওদেরকে অর্থ সাহায্য দিতে চান, সেখানে আপনাকে কি কোনো ধরনের কোনো স্টেপ লোকজন সবাই মিলে কি নিয়েছিলেন এর আগে ওদেরকে হেল্প করার ব্যাপারে বা কোনো কিছু? না, আমি পার্সোনালি যেটা পেরেছি সেটা বলছি, তাছাড়া এমনিও হয়তো বিভিন্ন ভাবে নিতে পারে। আচ্ছা কিন্তু ওইটাতে আসলে ওইটা ওই সাফিসিয়েন্ট না, ওই নিয়ে মনে করেন চাল ডাল কিনা মতো এইরকম। আচ্ছা, ওকে, ঠিক আছে, আমরা ওর পাশে থাকার চেষ্টা করছি সবাই মিলে। আশা করছি আপনার সহযোগিতাও পাবো। জি, অনেক ধন্যবাদ। অবশ্যই। জি, অনেক ধন্যবাদ। হেল্প করেন, অবশ্যই আপনি হেল্প করেন, এবং এই ভিডিওটা আপনি শেয়ার করেন এই জন্যই বলবো যে অনেক মানুষ সচেতন হবে, অনেক মানুষ হয়তো এই ভিডিও দেখে সে তার সন্তানের রোগ সম্পর্কে ধারণা পাবে। সুতরাং শেয়ার করাটা একটা অনেক বড় ভালো চেষ্টা, আর ভালো চেষ্টা মানে ইবাদত। সেই জায়গাটা থেকে আপনারা চেষ্টা করেন আর এই মানুষের পাশে দাঁড়ান। তাওয়াক্কাল তু আলাল্লাহ, নিশ্চয়ই ভালো কিছু হবে। সুস্থ তো হবে না, কিন্তু একটা সুস্থ জীবনের জন্য চেষ্টা তো আমরা করতে পারবো, সেটাই তো বড় কথা, তাই না? সো নেভার লুজ দ্য হোপ। আমরা যেন দোয়া করি সবাই সবার জন্য, যেন আল্লাহ যেন আমাদেরকে এইরকম পরীক্ষার মধ্যে না ফেলে, কখনোই না ফেলে। দেখা যাক কি হয়। আমি দোয়া করি, আর আপনি আপনার সন্তানের জন্য যা করছেন সেটা তো আসলে বলে শেষ করা যাবে না। তবে এই নির্মম প্রশ্নটা আমি আপনাকে করবো কিনা আমি অনেকক্ষণ ধরে ভেবেছি। প্রথম দিন আসার পরে ভেবে আমার কাছে মনে হয়েছে যে এই প্রশ্নটা করাটা অন্যায়, চরমতম অন্যায়। তারপরেও আমি এই প্রশ্নটা করতে চাই, কারণ আমার মধ্যে এই প্রশ্নটা এসছে। সেটা হলো, আপনার কখনো মনে হয় না যে আপনার সন্তান তো এরকম করতে করতেই হঠাৎ করে একদিন চলে যাবে, এটাই মেনে নিতে হবে? আপনার কখনো এটা মনে হয় না? মনে হয়, তবু মনে আশা রাখি যে আমি ওকে যখন কোলে করে নিয়ে সবকিছু করাই, আমার মনে হয় আমার বুকটা ঠান্ডা, আমার বুকটা ভরা। না জানি কখন আল্লাহ খালি করবে, বুঝি না, জানি না তখন কি নিয়ে বাঁচবো, সেটা একমাত্র মাওলা ছাড়া আর কেউ জানে না। এই প্রশ্নটা এই কারণে করলাম যে মানুষ সাধারণত সেই জায়গাটায় সময় ব্যয় করে না যেটার কোনো রেজাল্ট নাই। কেউই করে না। এটা হচ্ছে বড় বিষয়। কিন্তু আপনি তো মা, মানে আপনিও এটা জানেন যে এটা এন্ডলেস রেজাল্ট, এটা কোনো রেজাল্ট নাই। এটা সারা জীবন যুদ্ধ করাই হবে। তারপর আপনার কখনো মনে হয়নি যে না ঠিক আছে, দরকার নাই, গিভ আপ করি? না, আমি কখনো এটা মনে করি না। আমি হাল ছাড়ি না, কখনো হাল ছাড়ি না। কিন্তু এই যে আমি করে বেড়াচ্ছি বা ওকে ইনহিবিটর ধরা পড়াচ্ছে, এটা কিন্তু ওর বাবাকে আমি বলিনি, কারণ হার্টের সমস্যা স্টক করতে পারে, জানানি। তারপরও গতকালকে তার প্রেশার হাই হয়ে তাকে ডাক্তার আনাছে, পানি ঢালাঢালি লাগেছে। হ্যাঁ, আপনারা অনেক ভালো